অন্তর্বর্তী সরকারের এক মাস আজ অর্থনীতি স্থিতিশীল রাখায় বড় চ্যালেঞ্জ। সব আন্দোলন আলোচনার মাধ্যমে সুরাহা করা হবে জানালেন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্ত নিচ্ছে তা যৌক্তিক ও সময়োপযোগী। দেশে ফিরে বললেন মির্জা ফখরুল। তত্ত্বাবধায়ক সরকারের স্থায়ী রূপ চায় বিএনপি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন। অ্যাটর্নি জেনারেল সমমর্যাদার চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। আরও 4 জনকে প্রসিকিউটর নিয়োগ। দেশে ফিরলেন সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমা পাওয়া 20 বাংলাদেশি। আবেগ আপ্লুত স্বজনরা। অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রবাসীদের। ভুক্তভোগীদের কর্মসংস্থান নিশ্চিতের দাবি। এবং দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে 32,784 টাকা। ব্যয় বাস্তবতায় মুক্তি মেলেনি হিমশিম অবস্থা থেকে। আয় বৈষম্য দূর করতে রাজস্ব আদায়ে ধনীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। 8 জুলাই থেকে 8 সেপ্টেম্বর জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্ণ হলো আজ। দিনের হিসেবে মাত্র 30 দিন, কিন্তু এই মাসে রাষ্ট্রনীতিতে কি সংস্কার আনতে পারল ছাত্র জনতার সরকার? সরকারের সামনে জরুরি চ্যালেঞ্জগুলোই বা কি? নতুন এক পরিবর্তিত বাংলাদেশ সরকারের 1 মাসের খানিকটা তুলে ধরছেন তাজওয়ার মাহমুদ। দেশে ছাত্র জনতার রক্ত ঝরিয়ে গণ অভ্যুত্থানে 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শপথ গ্রহণ করতেছি যে মুক্তির মন্ত্রে দীক্ষা নিয়ে 3 দিন পর 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার মূল দাবি রাষ্ট্র সংস্কারই হয়ে ওঠে সরকারের লক্ষ্য। দায়িত্ব গ্রহণের আগের 3 দিন দেশে কোনো সরকার ছিল না। অচল হয়ে পড়ে মনোবল ভেঙে যাওয়া পুলিশ বাহিনী। ফলে বেড়ে যায় ছিনতাই, ডাকাতি। মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দেয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা। নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ ছিল এই নৈরাজ্য ঠেকানো। সরকারের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর 11 আগস্ট থানায় ফেরা শুরু করেন পুলিশ সদস্যরা। বিগত সরকারের আইজিপি থেকে শুরু করে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠিয়ে নতুন নিয়োগ দেয়া হয়। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে শুরু হয় ব্যাপক রদবদল। স্বৈরাচারী সরকারের নিয়োগকৃত চুক্তিভিত্তিক সব সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় ডক্টর ইউনূস সরকার। সংস্কারের উদ্যোগ হিসেবে বেশিরভাগ মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরের দায়িত্বে আসে নতুন মুখ। 10 আগস্ট শেখ হাসিনা সরকারের নিয়োগকৃত প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পদত্যাগের মধ্য দিয়ে বিচার বিভাগেও বড় ধরনের পরিবর্তন আসে। আগের নিয়োগ বাতিল করে সারা দেশে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদে 227 জন আইনজীবীকে নতুন নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত 1 মাসে দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর সহ শীর্ষ পদের ব্যক্তিরা দায়িত্ব ছেড়ে দেন। এর মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। খালি রয়েছে অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ। কূটনৈতিক ক্ষেত্রেও পাল্টেছে অবস্থান। এখন যেন একটু ফ্রন্টফুটে বাংলাদেশ। বিএসএফ এর গুলিতে মৌলভীবাজারে স্বর্ণা দাস নামে এক কিশোরী হত্যায় দিল্লিকে কড়া প্রতিবাদ জানায় ঢাকা। ফেনীর আকস্মিক বন্যার কারণও জানতে চাওয়া হয় ভারতের রাষ্ট্রদূতের কাছে। এছাড়া জাতিসংঘের গুমবিরোধী যে সনদে শেখ হাসিনা সরকার দীর্ঘদিন স্বাক্ষর করেনি তাতে সই করে অন্তর্বর্তী সরকার। আর জুলাই আন্দোলনের সময় বিক্ষোভ করে আরব আমিরাতে সাজাপ্রাপ্ত 57 জন বাংলাদেশিকে মুক্তির বিষয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে ক্ষমার ব্যবস্থা করেছে প্রধান উপদেষ্টা। অর্থনীতিকে স্থিতিশীল রাখা নতুন সরকারের অন্যতম চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান থেকে শুরু করে বেশিরভাগ অর্থনৈতিক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের সরিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ভোক্তাদের কষ্ট কমাতে নিত্যপণ্যের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি একটা টাস্ক ফোর্স হবে অর্থ আনার জন্য। তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি। সারা দেশের স্থানীয় জনপ্রতিনিধিদের সরিয়ে বসানো হয়েছে নতুন প্রশাসক। সরকারের উপদেষ্টারা বলছেন দীর্ঘদিনের অচলায়তন কাটাতে কিছুটা সময় লাগবে। লোকাল গভর্নমেন্টের একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত ক্যাপাসিটি বিল্ডিংটা হচ্ছে আমার প্রায়োরিটি। জনগণ কোন সংস্কারগুলো আমাদেরকে দিয়ে করাতে চায় সেই জায়গা থেকে আসলে সময়টা নির্ধারিত হবে। তার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ই আমরা নেব।
আন্দোলনের ফলস্বরূপ গঠিত নতুন সরকার নিজেরা গত মাসে অনেকগুলো আন্দোলনের মুখোমুখি হয়েছে। সংখ্যালঘু নিরাপত্তা আন্দোলন, এইচএসসি পরীক্ষা বাতিল, পোশাক শ্রমিক আন্দোলন, রিকশাওয়ালা ও ডাক্তাররা নানা দাবিতে নেমেছিল আন্দোলনে। সরকারের সঙ্গে আলোচনায় সেগুলো সুরাহা হয়। তবে বেগতিক মোড় নেয় আনসার আন্দোলন। শিক্ষার্থীরা মুখোমুখি হয়ে সে আন্দোলন প্রতিহত করে। তবে আন্দোলনের মাঠ থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ বলছেন, আলোচনার মাধ্যমে সুরাহা করাই সরকারের প্রধান লক্ষ্য। 16 বছর ধরে এদেশের মানুষ তো আসলে একটা শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে ছিল, কেউ কোনো কথা বলতে পারেনি। এখন একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, এখন একটা জনগণের একটা সরকার গঠিত হয়েছে। সেই জায়গা থেকে মানুষের আশা আকাঙ্ক্ষা এবং বঞ্চনার যে জায়গাগুলো সেগুলো নিয়ে তারা প্রত্যেকটা সেক্টর থেকে কথা বলছেন এবং সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। সরকারের সবসময় ফার্স্ট প্রায়োরিটি হবে আলোচনা করা। সামনের দিনে সংবিধান সংস্কার সহ বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে এই সরকারের কাছে। অচিরেই রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেয়া হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। সংবিধান থেকে শুরু করে প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের যে সংস্কার, সেই সংস্কারের জন্য কাজ করব। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আন্দোলনে শহীদ ও 16 বছরে গুম খুনের শিকার ব্যক্তিদের নামে তালিকা সহ থাকবে ফ্যাসিবাদের নিদর্শন। গণভবন পরিদর্শনের পর এই তথ্য জানিয়েছেন 3 উপদেষ্টা। রোববারের মধ্যেই বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে বলে জানান তারা। এদিকে কোনো মাজারে হামলা সরকারের কাছে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন আদিলুর রহমান খান। গণভবন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। 16 বছর যেখানে অবস্থান করে স্বৈরশাসন চালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্ট তার পালিয়ে যাওয়ার দিন, তাই জনগণের সব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে গণভবনকে ঘিরে। তছনছ করে দেয়া হয় এই রাজপ্রাসাদ, ঘটে লুটপাটের মতো অযাচিত ঘটনাও। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয় গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করার। এরই ধারাবাহিকতায় শনিবার শেরেবাংলা নগরে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন পরিদর্শনে আসেন 3 উপদেষ্টা। পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের নিদর্শন সংরক্ষণ করে গণভবনকে জাদুঘর করার পর জনগণের জন্য উন্মুক্ত করা হবে। জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম খুনের যে স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জুলাই আন্দোলন ছাড়াও গত 16 বছরের দুঃশাসনের স্মারক এই জাদুঘরে থাকবে বলে জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে সম্প্রতি মাজারে যেভাবে হামলা চলছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আওয়ামী লীগ আমলের নিপীড়ন যেন দেশে আর ফিরে আসতে না পারে বর্তমান সরকার তা নিশ্চিত করতে চায় বলে জানান উপদেষ্টারা। এই ধরনের আচরণ যেন। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্ত নিচ্ছে তা যৌক্তিক ও সময়োপযোগী বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কথা বলেন মহাসচিব। বিএনপি কর্মীদের বিভিন্ন স্থানে চাঁদাবাজির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঘটনার চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে। অল্প সময়ের মধ্যেই এই বিপ্লবের পরে, ছাত্র জনতা বিপ্লবের পরে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা ভালোই করছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তারা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন এবং করেছেন অনেকগুলো। কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা একটা স্থায়ী ব্যবস্থা করার জন্য আমরা এর আগে বলেছি আমাদের 31 দফাতে। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি সংবিধানের ব্যাপারে। এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। অন্তর্বর্তী সরকার যেন সুন্দর নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। বাংলাদেশের সার্বভৌমত্বের চেয়ে শেখ হাসিনার স্বার্থকে ভারত বেশি গুরুত্ব দিচ্ছে কিনা এমন প্রশ্ন দলটির। নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণই বিএনপি ভবিষ্যৎ রাজনীতি হবে বলে জানান নেতারা।
নার্নেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সাংবাদিকদের কাছে বাংলাদেশ বিষয়ে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের থেকেও শেখ হাসিনার স্বার্থকে ভারত গুরুত্ব দিলে তার জবাব দিতে প্রস্তুত দেশের জনগণ। শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই, এই কষ্ট এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না? বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয়। এদিন সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। পরে তিনি সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থেকেও রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারবে না। তারা যেন সুন্দর নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলেও দাবি তার। কোনো অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অবস্থান করে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না। তাই রাজনৈতিক দলেই দেশের শক্তি, দেশের বল, একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব বলে আমি মনে করি। একই দিন খাগড়াছড়ির দীঘিনালার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামীর রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের। আগামীর বাংলাদেশের রাজনীতি হবে কিন্তু ভিন্ন। বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতারা। বাংলাদেশে একটি নতুন। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। বিডিআর বিদ্রোহ নিয়ে ১৫ বছর পর মুখ খুললেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। নিজস্ব ইউটিউব চ্যানেলে দীর্ঘ বক্তব্যে তিনি বলেন, বিদ্রোহ দমনের শুরুতে র্যাবকে দিয়ে অভিযান চালালে এত অফিসারের মৃত্যু হতো না। ঘটনা তদন্তে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে কোনো সহায়তা করা হয়নি বলেও অভিযোগ তার। এবার পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন তখনকার সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা আধা ঘন্টার বক্তব্যের শুরুতেই তিনি শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে জুলাই বিপ্লবে শহীদদের মাগফিরাত কামনা করেন। জেনারেল মঈন জানান, আগে থেকে বিডিআর বিদ্রোহের কোনো কিছুই আঁচ করতে পারেননি তিনি। তবে শুরুতেই যদি র্যাবকে অপারেশনের অনুমতি দেয়া হতো তাহলে সহজেই বিদ্রোহ দমন সম্ভব ছিল। ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে ৩৫০ জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান। তিনি পৌঁছে যান উত্তর এলাকায় 10টার আগেই। তারপর তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য, যেটা তিনি পাননি। তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য, বিদ্রোহীরা তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি। তিনি ইজিলি তাদেরকে কন্টেইন করতে পারতেন এবং কিছুক্ষণ পরেই আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীকে কন্টেইন করে তাদেরকে দমন করা আমাদের পক্ষে অতি সহজ হয়ে পড়ল, আর তারাও কোনো অফিসারকে খুন করতে পারত না। বক্তব্যের এক পর্যায়ে 111 সরকারের অন্যতম চরিত্র জেনারেল মঈন মন্তব্য করেন, গত 15 বছরে সরকারি দলের বক্তব্য ছাড়া প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেনি। তার অভিযোগ, বিদ্রোহ ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে সরকারের তরফ থেকে কোনো সাহায্য করা হয়নি। যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের, তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি, এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি। পিলখানার হত্যাকাণ্ড তদন্তে সেনাবাহিনী গঠিত তদন্ত কমিটির প্রধান ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জেনারেল মঈন নতুন করে তদন্ত কমিটি গঠন করে জড়িতদের শাস্তি দাবি করেন। আমি নিশ্চিত যে উনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এই তদন্ত আদালত প্রয়োজন হলে পুনর্গঠিত করে সম্পূর্ণ তথ্য বের করে এবং কারা এর সাথে জড়িত দেশে এবং বাহিরে তার নির্ণয় সক্ষম হবেন। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে একটি বই লিখেছেন জানিয়ে শীঘ্রই তা প্রকাশের কথা জানান 111 সরকারের অন্যতম প্রধান চরিত্র মঈন ইউ আহমেদ। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও হাসিনা সরকার পতনের পর আমেরিকা থেকে মুখ খুললেন সাবেকেই সেনাপ্রধান। ব্যাংক আসতে শুনে নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট মাসে
পুনর্গঠন হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অ্যাটর্নি জেনারেল সমমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। শনিবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়ে জানানো হয়। এছাড়া আরও 4 জনকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের নেতাদের পক্ষে যে কজন আইনজীবী ছিলেন তাদের মধ্যে পরিচিত মুখ অ্যাডভোকেট তাজুল ইসলাম। দেলার হোসেন সাইদি সহ অনেক মামলায় রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েছেন তিনি। অবশেষে চিফ প্রসিকিউটর সহ ট্রাইব্যুনালের 5 জন প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করল আইন মন্ত্রণালয়। অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার প্রধান আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন এক সময়ের আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম। প্রসিকিউটরদের তালিকায় রয়েছেন এ সময়ের আলোচিত আইনজীবী গাজী MH তামিমও। গত সপ্তাহেই ট্রাইব্যুনাল এবং ছাত্র জনতার উপর গণহত্যার বিচার নিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলামের সঙ্গে কথা বলে সময় সংবাদ। সে সময় তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই শেখ হাসিনা সহ আসামিদের বিচার সম্ভব, তবে এর আগে আনতে হবে আইনের সংশোধনী। তিনি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন। শনিবারই তিনি দল থেকে পদত্যাগ করেন। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। নিচে সবুজ জল, উপরে নীল আকাশ, চারপাশে সবুজের সমারোহ। সিলেটের রাতারগুল সোয়াপ্ট ফরেস্টে নয়নাভিরাম দৃশ্য নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। অন্তর্বর্তীকালীন সরকারের সকল কূটনৈতিক তৎপরতায় অবশেষে দেশে ফিরলেন আরব আমিরাতে সাজা মওকুফ হওয়া 57 বাংলাদেশির 20 জন। এদের মধ্যে 12 জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সংযুক্ত আরব আমিরাত থেকে সাজা মওকুফের পর প্রবাসীরা যখন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তখন কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। ফুল দিয়ে বরণ করা হয় তাদের। শনিবার রাতে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে আবুধাবি ও শারজা থেকে ফেরা 12 জন নামেন চট্টগ্রামে। সরকারের প্রতি সন্তুষ্টি জানিয়ে দাবি জানান পুনর্বাসনের। অনেক স্টুডেন্ট মারা গেছে, আমার দেশ অচল অবস্থা হয়ে গেছে। এমনকি আমরা যারা প্রবাসীরা আছি কেউ কারো ফ্যামিলির সাথে কথা বলতে পারে না। এই 57 জন ছাড়াও আরো যারা রয়েছেন আমরা রিকোয়েস্ট করবো যাতে সরকার তাড়াতাড়ি এদেরকে নিয়ে আসে। ওই দেশের সরকারের সাথে সমন্বয় করে আমাদের নোটিটা যেন উঠাই দেওয়া হয় এবং আমরা যেন আমাদের কর্মস্থলে সহি সালামতে পৌঁছতে পারি। গত 20 জুলাই বাংলাদেশে ছাত্রদের উপর গুলি ও ইন্টারনেট বন্ধ করায় দুবাই, শারজা ও আজমানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন প্রবাসীরা। এ সময় 57 বাংলাদেশিকে আটক করে আমিরাতের পুলিশ। বিষয়টি শিরোনাম হয় আন্তর্জাতিক গণমাধ্যমে। গত 28 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে। পরে 3 আগস্ট 57 জনের শাস্তি মওকুফ করেন সে দেশের প্রেসিডেন্ট। আমাদের বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ছেলেদেরকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে ওনাকে আমি দোয়া করতেছি আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি। একটা আবেদন থাকবে তাদের জন্য কিছু একটা পুনর্বাসন করার জন্য, কারণ এদের চাকরি ছেড়ে চলে আসছে। এ সময় ফিরে আসা প্রবাসীদের জন্য সরকার নানা ব্যবস্থা নেবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা। মিনিস্ট্রি থেকে ওনাদেরকে রিইন্টিগ্রেশন করার জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার সহ প্রত্যেকেই ইনিশিয়েটিভ নেবেন। অন্তর্বর্তীকালীন সরকারের সফল কূটনৈতিক তৎপরতায় দেশে আসলেন এই প্রবাসীরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে সংযুক্ত আরব আমিরাত থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান 8 প্রবাসী বাংলাদেশি। এ সময় তাদের স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এখনও যারা কারাগারে আছেন তাদের দ্রুত দেশে ফেরানোর দাবি তাদের। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দেশের জন্য আন্দোলন, এরপর গ্রেফতার, জেল, কারাদণ্ড। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের হস্তক্ষেপে দেশে ফিরলেন তারা। শনিবার রাত 9:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাজা মওকুফ হওয়া 2 জন প্রবাসী। তাদের স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ও সাধারণ ছাত্র জনতা।
এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রবাসীরা, জানান বন্দিশালায় নির্মম কয়েকটি দিনের গল্প। কোনো দলের স্বার্থে না, বরং দেশের স্বার্থে আন্দোলন করে কারাবাস করতে হয়েছে তাদের। সংযুক্ত আরব আমিরাতে বন্দি বাকিদেরও দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি তাদের। আমরা হাজারো জনতা, হাজারো যুবক, হাজারো ছাত্ররা আমরা প্রতিবাদ করেছি। তার প্রতিবাদে আজকে ইউএই কারাগারে 500-র অধিক আজকে আমরা কারাবন্দী। তার ভিতরে আমি একজন 10 বছর সাজাপ্রাপ্ত, আমার ডানে যিনি ছিলেন উনি 25 বছর সাজাপ্রাপ্ত। বাঙালি বলতে আমাদের মধ্যে কোনো বিচার নেই, আমাদের জন্য কোনো আমাদের অভিভাবক নেই। ধরছে ধরে পাঠাই দাও, কার কি আছে না আছে তাতে কিচ্ছু যায় আসে না। বর্তমানে যারা এখনো বন্দী আছে তাদেরকে যেন অতি তাড়াতাড়ি যেন ওদেরকে মুক্ত করে যেন দেশে ফিরে নিয়ে আসে। এদিকে প্রবাসীদের প্রতি সরকারের সর্বোচ্চ মানবিক হওয়ার দাবি আন্দোলনের সমন্বয়কদের। হয়রানি বন্ধে প্রবাসীদের সর্বোচ্চ সম্মান দেওয়ার পাশাপাশি দেশে ফেরতদের কর্মসংস্থান নিশ্চিতের দাবি সরকারের কাছে। এই দেশে সবচেয়ে বেশি ভোগ করে কম এবং ত্যাগ করে বেশি হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা। 16-17 বছর বয়সে তারা দেশ থেকে চলে যায়, 50-55 বছর পর্যন্ত তারা শুধু দেশকে দিয়ে যায়, কিন্তু সেই অর্থে সেই বিনিময়ে কিন্তু তারা দেশ থেকে কিছু পায় না। কোনো কনসুলেটে, কোনো এম্বাসিতে আমাদের প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার দিতে হবে এবং তারা যখন এয়ারপোর্টে আসবে তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দিতে হবে। আমাদের এই ভাইরা তাদের জীবনের বড় স্বপ্নটি হারিয়েছেন, তাদের চাকুরিটি হারিয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে দাবি জানাই, অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থাটি করেন। শনিবার সাজা মওকুফ হওয়া 2 জন সহ আন্দোলনে অংশ নেয় 8 জন প্রবাসী ঢাকায় ফিরেছেন। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। চাকরির বয়সসীমা 35 করার দাবিতে দিনভর উত্তাল ছিল শাহবাগ। শনিবার সন্ধ্যায় বৈঠকে কমিশন করে তাদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন আইন উপদেষ্টা। তবে আন্দোলনকারীদের দাবি প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। রোববার সকাল 10টা থেকে আবারও শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। দুপুর গড়িয়ে রাত, তখনও শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে বন্ধ শাহবাগের যান চলাচল। সেই যান চলাচল স্বাভাবিক হয় প্রায় 10 ঘন্টা পর। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে তাদের এই কর্মসূচি। আইন উপদেষ্টার আশ্বাস পেলেও আদায় না হওয়ায় 12 ঘন্টার আলটিমেটাম এবং রোববার সকাল 10টা থেকে আবারও অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়ে মাঠ ছাড়েন আন্দোলনকারীরা। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে একটি বৈষম্যহীন কমিশন গঠন করবেন। সেই কমিশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি থাকবে সেটা হলো আমাদের যৌক্তিক দাবিটি। 12 ঘন্টার একটা সময় বেঁধে দিয়েছি আমাদের সরকারকে, তারা যথাযথ সিদ্ধান্ত নেবেন, আমাদেরকে আশ্বস্ত করবেন। আমরা চাই, যেহেতু আমরা অবস্থান করেছি শাহবাগে, এখানে আগামীকাল যদি আমাদের চূড়ান্ত ঘোষণা না আসে, একইভাবে 10টার সময় আমরা সবাই এখানে অবস্থান করব। এর আগে শনিবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। পরে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। অনার্স মাস্টার্স কমপ্লিট করতে প্রায় 30 বছর চলে গেছে। আমাদের সরকার আমাদের চাকরি দেবে, আমরা চাই আমাদের যোগ্যতাটা অ্যাপ্লাই করতে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমাদেরকে 35 করতে হবে। এদিকে সমাবেশে যোগ দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। আমার যদি যোগ্যতা থাকে তাহলে 40 বছর বয়সে আমি চাকরি পেতে পারি। এমন একটা পদ্ধতি করতে হবে আমাদেরকে, যাতে আমাদের লেখাপড়ার জন্য, মেধার চর্চার ক্ষেত্রে, তাদের নিয়োগ করবার জন্য, তাদের চাকরির ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য না হয়। 1991 সালে বাংলাদেশের সব পর্যায়ে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 27 বছর থেকে বাড়িয়ে 30 করা হয়। এ সময় দেশের মানুষের গড় আয়ু ছিল 57 বছর। 33 বছরে মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে 73। তাই চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি যৌক্তিক বলে মনে করছেন শিক্ষার্থীরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাতে ক্যাডার বৈষম্য নিরসন সহ অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। পদক্ষেপ না নিলে 35,000 চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাবে বলেও হুঁশিয়ারি তাদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ নিয়ামত হোসেন এ দাবি জানান। বিসিএস ক্যাডারকে অ্যাডককৃত বা নব্য এনক্যাডারমেন্টকৃত কর্মকর্তাদের অধীনস্থ করার রেওয়াজ কোনো আইন বা বিধিতে সমর্থন করে না। এটা শতভাগ অবৈধ। এই অন্যায় ও জুলুম আমরা মানি না,
মানব না। আমাদের দাবি সকল প্রকার অবৈধ স্থায়ীকরণ আদেশ বাতিল করতে হবে, সকল অবৈধ পদোন্নতি বাতিল করতে হবে, সকল ধরনের অবৈধ পদায়ন বাতিল করতে হবে। এ সকল অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি যদি বাতিল করে আদেশ জারি করা হয়, গেজেট হয়ে যায়, আর সেই ক্ষেত্রে সার্বিকভাবে অসহযোগিতার দিকে আমরা আগাবো এবং কর্মবিরতির দিকে যাব। ফ্যাসিস্ট সরকারের পতনের এক মাসেও সিলেটের অর্ধ শতাধিক আদালতে সরকারি আইন কর্মকর্তা নিয়োগ না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থীরা। বিগত সরকারের আমলে রাজনৈতিকভাবে নিয়োগ দেয় আইন কর্মকর্তাদের অপসারণ করে নতুন আইন কর্মকর্তা নিয়োগ করে আদালতগুলোতে গতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন আইনজীবীরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের এক মাস পূর্ণ হলো। এই সময়ের মধ্যে বিগত সরকার আমলে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া সিলেটের বিভিন্ন আদালতে ১.৫ শতাধিক আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করে নতুন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। আইন কর্মকর্তা না থাকায় আদালতগুলোর বিচার কাজ পিছিয়ে পড়ছে বলে মনে করছেন আইনজীবীরা। কোর্টে আসলে কাজটা একটা যৌথ প্রক্রিয়া, বিজ্ঞ বিচারক, বিচার প্রার্থী এবং আইনজীবীর সাথে সাথে পিপিগণের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। কাজে এই অবস্থায় অবশ্যই আমাদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে আমাদের অসুবিধা হচ্ছে। অন্যদিকে আইনজীবীরা মনে করছেন আইন কর্মকর্তা সংকটে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বিচার প্রার্থীরা। এই প্রধান দুই পক্ষের মধ্যে যদি একটা পক্ষ অনুপস্থিত থাকে তাহলে বিচার মারাত্মকভাবে বিঘ্নিত হয়। সুতরাং আমি মনে করি পাবলিক প্রসিকিউটর যিনি বাদীপক্ষকে রিপ্রেজেন্ট করেন তাদের অনুপস্থিতির কারণে বিচার পদ্ধতি, বিচার প্রক্রিয়া মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, প্রলম্বিত হচ্ছে এবং দীর্ঘায়িত হচ্ছে। সিলেটে ৬০টি আদালতে বিচারাধীন মামলার সংখ্যা লাখের মতো। আদালতগুলোতে দ্রুত আইন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে বিচার কাজে গতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সিলেটের আদালত প্রাঙ্গণ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। গেল অর্থবছরে চলতি মূল্যে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ৩২,৭৮৪ টাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় হিসাব পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে বিবিএস। এরপরও দৈনন্দিন জীবন যাপনে হিমশিম অবস্থা থেকে একটুও মুক্তি মেলেনি সাধারণ মানুষের। এজন্য বিগত সরকারের বৈষম্যমূলক উন্নয়নকে দায়ী করেছেন তারা। এ অবস্থায় ক্রমবর্ধমান আয় বৈষম্য দূর করতে রাজস্ব আদায়ে ধনীর অংশগ্রহণ বাড়িয়ে নিম্নবিত্তের কর্মসংস্থান বাড়ানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এই দৃশ্য বাংলাদেশের অভিজাত এলাকা গুলশানের। ছুটে চলা ধনীদের গাড়ি থামতেই গরিবরা ছুটে আসেন সাহায্যের দাবিদার হয়ে। যদিও মাথাপিছু আয়ের হিসাবে তারা সবাই সমান। আমি জেল খাইছি, আমার অপরাধ, আমি ভিক্ষা করি। কেউ আবার অভাবী সংসারের কালো ছায়া কাটাতে দিনভর বিক্রি করে ফেরেন রঙিন খেলনা। 4টা বাচ্চা আছে, ওগুলার খাওয়া পড়া, লেখাপড়া, এই বেচতে পারলে ভালো, না বেচতে পারলে ভালো না। দিনভর পরিশ্রমে কারো অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদা মিটলেও থাকছে না দুঃসময় পাড়ি দেওয়ার মতো কোনো সঞ্চয়। আগে বাড়ামাতাম ১,১২০০, এখন মরণ যা ২৭০০ টাকা মরণ যা। বাচ্চা খোলা আছে 3জন, অথচ গেল ২৮ আগস্ট বিবিএস প্রকাশিত জাতীয় হিসাব পরিসংখ্যানে উঠে এসেছে গেল অর্থবছর চলতি মূল্যে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে প্রায় ৩৩,০০০ টাকা। যদিও ব্যয় বাস্তবতায় কমেনি তাদের হিমশিম অবস্থা। জিনিসপত্র তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দাম। আমাদের আয়টা কিভাবে বাড়ানো যায় বা আমাদের ব্যয়টা কিভাবে কমানো যায়, সরকার যদি এই ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করে তাহলে আমি মনে করি যে আমাদের দেশ আরো উন্নত হবে। ক্রমাগত আয় বৈষম্য যে প্রকট করছে ভোগ বৈষম্য, গেল ডিসেম্বরে খানা আয় জরিপেই তা জানিয়েছে বিবিএস। যেখানে সংস্থাটি তুলে ধরেছে দেশের শীর্ষ ৫% ধনী মানুষ ভোগ করছেন মোট সম্পদের ৩০ ভাগের বেশি, আর সবচেয়ে দরিদ্র ৫%-এর কপালে জুটেছে ১%-এর ৩ ভাগের ১ ভাগ মাত্র। এমন বাস্তবতায় যারা সন্তানের জন্য শিশু খাদ্য কিনতে হিমশিম খান সকাল দুপুর রাতে, তারা চান কর্মসংস্থানের সুযোগ যেন লড়তে পারেন উচ্চ মূল্যস্ফীতির চাপ মোকাবিলায়। আমার বাসা, আমার একটা ছোট 2 বছরের বাচ্চা আছে, তাদেরকে নিয়ে চলা আমার জন্য টাফ হয়ে গেছে। আমি আমার ছেলের দুধ কিনে দিতে পারি না। আয় বৈষম্য যদি না কমাতে পারি তাহলে উন্নয়ন হবে, কিন্তু আমরা এই সুফলটা ভোগ করতে পারবো না। অর্থনীতিবিদরা বলছেন বাড়তে থাকা ভোগ বৈষম্য কমাতে বিশেষ নজর দিতে হবে কর্মমুখী শিক্ষা ও শিল্পায়নের দিকে। বহুমাত্রিক বৈষম্য আমাদের দেশে বেড়েছে। আয় বৈষম্য কিভাবে আমরা কমাতে পারি সেদিকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। যিনি নাকি বেশি আয়ের মানুষ তার কাছ থেকে বেশি হারে যদি আমি নেই
কর এবং তারপরে সেটাকে যদি সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এগুলোতে যদি ব্যয় করতে পারি তাহলে কিন্তু সেকেন্ড রাউন্ডে এসে আয় বৈষম্যটা কমে। প্রকট আয় বৈষম্য কমাতে না পারলে সমাজ ও রাষ্ট্রে নৈরাজ্য বাড়তে পারে বলেও শঙ্কা তাদের। খাতগুলোকে আমাদের আরও বেশি অগ্রাধিকার দিতে হবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ হওয়ার পর শনিবার থেকে খুলেছে সাভার, আশুলিয়া, টঙ্গী ও গাজীপুরের সব তৈরি পোশাক কারখানা। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরাও। নতুন করে কারো উস্কানিতে পরিস্থিতি যাতে আবার অস্থির না হয় সেই জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে 20টি গার্মেন্টস ফেডারেশন জোট ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল। সরকারের ভূমিকা নিয়ে কথা বলেছেন অর্থ উপদেষ্টাও। বেতন ভাতা ছাঁটাইয়ের প্রতিবাদ সহ নানা দাবিতে শ্রমিক বিক্ষোভের পর শনিবার থেকে সাভার, আশুলিয়া, টঙ্গী ও গাজীপুর শিল্পাঞ্চলে চালু হয়েছে তৈরি পোশাক কারখানা। সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এমন প্রেক্ষাপটে নতুন করে আর তৃতীয় পক্ষের কোনো উস্কানিতে কান না দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে 20টি গার্মেন্টস ফেডারেশনের জোট ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল। সংগঠনটির নেতারা বলছেন, ন্যায্য দাবি দেওয়া কারখানা মালিক ও সরকারের সঙ্গে বসে আদায় করা হবে, কিন্তু কারখানা বন্ধ রেখে দাবি আদায় সমর্থনযোগ্য নয়। পোশাক কারখানায় সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনায় কোনো শ্রমিক সংগঠন জড়িত নয় বলেও দাবি করে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল। তারা যাতে সব কারখানায় যথারীতি কাজ করে যান, তাদের সমস্যা থাকলে ম্যানেজমেন্টকে তারা লিখিতভাবে জানাবেন। আর আরেকটা বিষয় হলো, সমস্ত দায় কিন্তু শ্রমিক সংগঠনগুলোর না। এদিকে তৈরি পোশাক খাতে স্থিতিশীলতা আনতে মালিক, শ্রমিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। শ্রমিকদের, মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে, বলছে, এবং এখানে কিন্তু অন্যান্য কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে, যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর আমি কমার্স মিনিস্ট্রির সাথে, স্টেট বডির সাথে আলাপ করছি, কালকে পরশু আবার একটা গ্রুপের সাথে বলবো। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চল এলাকায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজেই ধরতে পারবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট এক সভা শেষে উপদেষ্টা বলেন, অর্থ কেলেঙ্কারিতে জড়িত রাঘব বোয়ালদের ধরতে কঠোর অবস্থানে আছে সরকার। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের শীর্ষস্থানীয় 5 ব্যবসায়ীর কর ফাঁকি খতিয়ে দেখতে শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এরই মধ্যে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, বসুন্ধরার আহমেদ আকবর সোবহান, ওরিয়নের ওবায়দুল করিম ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের কর ফাঁকির বিষয়ে বিশেষ তদন্তও শুরু করেছে সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। আর্থিক খাতে কেলেঙ্কারিতে জড়িত রাঘব বোয়াল ধরার অগ্রগতি প্রসঙ্গে এবার কড়া হুঁশিয়ারি দিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানালেন, সরকারের অবস্থান স্পষ্ট, ছাড় দেয়া হবে না কাউকে। অনেকের ব্যাংক জব্দ করেছে, এটা প্রিলিমিনারি, তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার, যদি আপনার কোনো তদন্ত হিসেবে পায় তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে এক সভায় অংশ নেন উপদেষ্টা। পরে সমসাময়িক বিষয়ে কথা বলতে গিয়ে জানান, কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজে ধরে ফেলবে। কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না, এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা নেবে, যারা অপদৃশ্যতা আছে তাদেরকে ধরবে। উপদেষ্টা জানান, বাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে সরকার। ভোক্তাদের স্বস্তি দিতে এরই মধ্যে শুল্ক কমানো হয়েছে বিভিন্ন পণ্য আমদানিতে। এর ইতিবাচক প্রভাবও পড়েছে বলে পর্যবেক্ষণ অর্থ উপদেষ্টার। এখন একটু ইম্প্যাক্টটা আপনার যদি বাজারে, আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাই সাথে বা আমার এসেকে বলবো, এটা হলে কিন্তু অনেকটা, একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শেষ হবে বলেও জানান সালেউদ্দিন আহমেদ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধের ভাঙন নিয়ে আতঙ্কে নদী পারে মানুষ। দখল দূষণে ভরাট মৌলভীবাজারের পাহাড়ি ছড়া হামহাম, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পণ্যবাহী দুটি বিদেশি জাহাজের সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুরে লাইবেরিয়ার
পতাকাবাহী জাহাজ এমভি ফ্রেন্ডলি আইল্যান্ড ডাল খালাস করছিল, আর সিমেন্ট ক্লিংকারবাহী পানামার পতাকাবাহী জাহাজ নাভিওস সেলেস্টিয়ার অবস্থান করছিল কুতুবদিয়ার কাছাকাছি। হঠাৎ নাভিওস সেলেস্টিয়া ফ্রেন্ডলি আইল্যান্ডকে ধাক্কা দেয়। এ সময় দুটি জাহাজ আটকে যায়। সরিয়ে নেওয়ার পর জাহাজ দুটি বহির্নোঙরে নিরাপদ দূরত্বে অবস্থান করছে। জামালপুর পৌরসভার ডাম্পিং স্টেশন বন্ধ করে গড়ে তোলা হয় ভিআইপি বিনোদন ক্লাব, যার প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এই নেতাকে খুশি করতে ক্লাবের উন্নয়ন কাজের জন্য জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন সানু কোটি কোটি টাকার প্রকল্প দেন। এমনকি জেলা পরিষদও তাদের কোটি টাকার অর্থায়নে ক্লাবের মূল গেট করে দেয়। পৌরসভার এত টাকা ব্যয় একটি ক্লাবের উন্নয়নকে অযৌক্তিক বলছেন সাবেক পৌর মেয়র। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর শহরের পলাশগড় এলাকায় 4.5 একর জমির ওপর ছিল একমাত্র পৌরসভার ভাগাড় বা ডাম্পিং স্টেশন। 2021 সালে পুরো ডাম্পিং স্টেশন বন্ধ করে দিয়ে ওই জমি নামমাত্র মূল্যে 20 বছরের জন্য ইজারা দেয়া হয় রিক্রিয়েশন ক্লাবকে। এছাড়াও পৌরসভার 8 শহর প্রকল্পের আওতায় প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে ক্লাবটির জন্য নির্মাণ করা হয় সীমানা প্রাচীর, রাস্তা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। তবে স্থানীয়দের অভিযোগ, ক্লাবটিতে চলত অনৈতিক কাজ, আর ক্লাব নির্মাণের ফলে বন্ধ করে দেয়া হয় 6টি গ্রামের 20,000 মানুষের চলাচলের রাস্তা। এছাড়াও দখল করা হয় কয়েকজনের জমি। ক্লাবটির প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের নির্দেশে এমন অনিয়ম করেছেন জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও ক্লাবটির কোষাধ্যক্ষ মোহাম্মদ সানোয়ার হোসেন সানু। মির্জা আজমের ডান হাত হিসেবেই পরিচিত সানু মির্জা আজমকে খুশি করতে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে পৌরসভা থেকে একে একে প্রকল্প দিয়েছেন ওই ক্লাবে। ক্ষমতাশালী ব্যক্তিরা এই রাস্তা বন্ধ করে দিয়ে রিক্রিয়েশন ক্লাব করেছে। ক্লাব প্রতিষ্ঠিতগুলো তখন রাত দিন 24 ঘন্টা এনে লোক আড্ডা হইতো। যে কোনো জরুরি দরকার বলে সিধা ভাই গেতাম গা, আমার রাস্তাটা শর্ট হইতো। রিক্রিয়েশন ক্লাবের সদস্য হওয়ার জন্য গুনতে হতো 5 লাখ টাকা। মির্জা আজমকে খুশি করতে দলের প্রভাবশালী অনেক নেতাকর্মীরাও 5 লাখ টাকা দিয়ে সদস্য পদ নেন। একটি বেসরকারি ক্লাবের জন্য পৌরসভার এত ব্যয় অযৌক্তিক ও বিধি পরিপন্থী বলে মনে করছেন অনেকেই। এটার সাথে পৌরসভা জনগণের কোনো স্বার্থ নাই। কাজেই আমরা মনে করি যে পৌরসভা এই জায়গাটি এভাবে ক্লাবের নামে বরাদ্দ দিতে পারে না। এটা আমার কাছে মনে হয় এটা যৌক্তিক না। গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর ক্লাবটি জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পৌর প্রশাসক বলছেন, তদন্তে কোনো অনিয়মের প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এই সংক্রান্ত কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা সেই অভিযোগটি অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ নির্দেশ অনুযায়ী আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রিক্রিয়েশন ক্লাবের সদস্য সংখ্যা 469 জন। ক্লাবটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল 2023 সালের জানুয়ারিতে। সময় সংবাদ, জামালপুর। কর্ম কমিশনে পিয়নের চাকরি পেয়ে যেন আলাদিনের চেরাগ পান। আঙুল ফুলে কলাগাছ হন নেত্রকোনার মোহাম্মদ হুমায়ুন কবির। চাকরি বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক। গড়েছেন আলিশান বাড়ি, মিল, জায়গা জমি সহ বহু স্থাপনা। ব্যাংক থেকে ঋণ নিয়েছেন কোটি কোটি টাকা। তবে গত 2 বছর ধরে আত্মগোপনে অভিযুক্ত হুমায়ুন। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। একরের পর একর জমি, তার মাঝে আলিশান বাড়ি, মিল, কারখানা। নামে বেনামে বাড়িগুলোর কোনোটিতে থাকেন ভাই বোন, আবার কোনো বাড়ি ভাড়া দেয়া। নেত্রকোনা জেলা শহরের যোগাটি গ্রামের বাসিন্দা আরুজ আলী মুক্তিযোদ্ধা হিসেবে সনদপ্রাপ্ত হওয়ায় কোটায় কর্ম কমিশনে পিয়নের চাকরি পান তার ছেলে 8ম শ্রেণী পাস হুমায়ুন। এরপরই তিনি যেন আলাদিনের চেরাগ পান। এলাকাবাসীর অভিযোগ, পিয়নের চাকরি করেই একযোগে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন হুমায়ুন। সরকারি চাকরি দেওয়ার প্রলোভনে বহু মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন নগদ টাকা ও জমি, যা দিয়ে তৈরি করেছেন অটো রাইস মিল সহ বেশ কয়েকটি কারখানা। তার সম্পদ যে কত, তার হিসেব দিতে গিয়ে হিমশিম খান কারখানার কর্মচারীরা। ওনারা আর কয়টা জায়গা আমি বলতে পারবো না, কিন্তু আমি তো এখানে তাই এটাই বলতে পারবো। আর কয়টা আছে কয়েক কোটি টাকা খরচ করে একটা মিল করতেছে, এটাও দেখছি আর কি। কিন্তু একজন পিয়নের চাকরি করে সে এত টাকা কিভাবে কামাইছে আমাদের জানা নাই। ভুক্তভোগীদের অভিযোগ, অনেককে চাকরির কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও দেননি চাকরি। তারা টাকা ফেরতের পাশাপাশি অভিযুক্ত হুমায়ুনের শাস্তি দাবি করেছেন। এমনকি ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নেওয়ারও অভিযোগ তার বিরুদ্ধে। 5 কাঠা জমি নিছে,
আর 1,70,000 টাকা এই নগদ নিছে। 5 লাখ টাকা দিয়েছিলাম চাকরির জন্য, চাকরি তো হয় নাই, 4 লাখ দিছে আর 1 লাখ টাকা বাকি দিছে। তবে অভিযুক্তের স্বজনরা জানান গত 2-3 বছর ধরে যোগাযোগ নেই হুমায়ুনের সঙ্গে। তার বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগও অস্বীকার করেন পরিবারের লোকজন। কিছু যাবত আমি ব্যবসা নিয়ে ব্যস্ত, উনি ঢাকাতে থাকে, এই যে আমার সাথে দেখা সাক্ষাৎ নাই, প্রায় 2-4 বছর যাবত ওনার সাথে সম্পর্ক নাই। ঢাকা জায়গাটা তো আমার মনে হইতেছে না, ঘনা দিন আমার। হুমায়ুন কর্ম কমিশনের 4র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে চাকরি পান 2007 সালে। এরপর গত 15 থেকে 16 বছরে তিনি কোটিপতি বনে যান। সময় সংবাদ, নেত্রকোনা। স্বাস্থ্য খাতের গুণগত পরিবর্তনের জন্য দুর্নীতিগ্রস্ত চিকিৎসকদের দ্রুত সরিয়ে দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব। নেতাদের অভিযোগ, সরকার পতনের 1 মাস পার হলেও দুর্নীতিবাজ এবং দলকানা চিকিৎসকদের পুনর্বাসন করছে একটি মহল। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে 7 দফা দাবি তুলে ধরে সংগঠনটি। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক ডক্টর রবেদ আমিনের পদত্যাগ দাবি করেন ড্যাব নেতারা। গত জুলাইয়ে দেশব্যাপী শুরু হওয়া ছাত্র আন্দোলনে সমর্থন দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ব্যতিক্রম নন চিকিৎসক সমাজও। বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে নিজেদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করেন তারা। সরকার পতনের 3 দিন আগেও কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেন চিকিৎসকরা। ঠিক তার পরদিনই একই জায়গায় শান্তি সমাবেশের নামে ছাত্র জনতার আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে কর্মসূচি পালন করে অপর একদল চিকিৎসক, যাদের প্রায় সবাই বিগত সরকারের আশীর্বাদ পুষ্ট স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা। প্রকাশ্যে অবস্থান নেন ছাত্র জনতার ন্যায্য দাবির বিপক্ষে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পান অধ্যাপক ডাক্তার রবেদ আমিন। শুধু তিনিই নন, ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেয়া আরও বেশ কয়েকজন কর্মকর্তা এখনও রয়েছেন বহাল তবিয়তে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব নিয়ে প্রশ্ন তোলে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব। চিকিৎসকরা আশা করেছিলাম আওয়ামী সরকারের ভঙ্গুর স্বাস্থ্য খাতকে পুনর্গঠন এবং দুর্নীতিবাজ চিকিৎসকদের অপসারণ ও দুর্নীতি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, কিন্তু আমরা গণঅভ্যুত্থানের 1 মাস হয়ে গেলেও তার কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি না। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক রবেদ আমিন সহ ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করা সহ 7 দফা দাবি তুলে ধরে সংগঠনটি। গত 16 বছরে বৈষম্যের শিকার চিকিৎসকদের যোগ্য পদ প্রদানেরও আহ্বান জানান তারা। মোহাম্মদ ইউনূস দেশে আইনের শাসন প্রতিষ্ঠার যে অঙ্গীকার করেছেন, সরকারি বিধিমালা ভঙ্গকারী স্বাস্থ্য ব্যবস্থার সর্বোচ্চ পদে প্রদান সেই অঙ্গীকারের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। নূতন পদায়িত ব্যক্তি ডাক্তার রবেদ আমিন ফেসিবাদের একজন দোসর হিসাবে বিগত সরকারের সকল দুর্নীতি সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। দুর্নীতিমুক্ত ও গণমানুষের আস্থা ফিরে পেতে পুরো স্বাস্থ্য খাত ঢেলে সাজাতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। খুলনার উপকূলীয় এলাকায় জোয়ারে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত করা হলেও এখনও পানি আটকে থাকায় তলিয়ে আছে 3টি গ্রাম। স্থানীয়রা জানান, দাগোপের খোনা এলাকায় ঢাকি নদীর বেড়িবাঁধের কিছু অংশে সম্প্রতি ভাঙন দেখা দেয়। বিষয়টি জানানো হলেও আমলে নেয়নি পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার জোয়ারের তোড়ে হঠাৎ ভেঙে যায় বাঁধের 30 মিটার অংশ। এতে প্লাবিত হয় 3টি গ্রাম। পরবর্তীতে স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় বাঁশ ও চাটাই দিয়ে বেড়িবাঁধের ভেঙে যাওয়া অংশ মেরামত করে। তবে লোকালয়ে জোয়ারের পানি আটকে থাকায় ভোগান্তিতে রয়েছেন 15,000 মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য কাজ করা হচ্ছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকে আজম বলেছেন, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে স্থায়ীভাবে বাঁধ মেরামতের বিষয়ে প্রশাসন পরামর্শ দেবে। এর ভিত্তিতেই মন্ত্রণালয় কাজ বাস্তবায়ন করবে। শনিবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকার খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করে কথা বলেন তিনি। কেন্দ্রীয়ভাবে কমিটি হয়েছে, সেটা জেলা পর্যায়ে হবে, সেটা উপজেলা পর্যায়ে হবে। সেখানে আপনারাও যুক্ত থাকবেন, জনগণও যুক্ত থাকবে এবং সরকারি প্রশাসনও যুক্ত থাকবে। স্থানীয় প্রশাসন আপনাদের সাথে, স্থানীয় জনগণের সাথে আলোচনা করে, আলাপ আলোচনা করে যে এখানকার যে স্থায়ীভাবে এই সমস্যা কিভাবে সমাধান করা যেতে পারে সেই অনুযায়ী আমাদের পরামর্শ দেবে। ফেনীর বন্যা দুর্গত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম। শনিবার সকালে জেলার ফুলগাজীতে 400 পরিবারের মাঝে
খাদ্য সামগ্রী, শাড়ি ও লুঙ্গি বিতরণ করে সংগঠনটি। এছাড়া কুমিল্লা ও লক্ষ্মীপুরেও উপহার সামগ্রী বিতরণ করেন তারা। এই কার্যক্রমের উদ্বোধন করেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ সেলিম, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইনায়েত হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। হবিগঞ্জে বন্যার পানি নেমে গেলেও খোয়াই নদীর বাঁধের ভাঙন নিয়ে চরম আতঙ্কে নদী পারে মানুষ। প্রায় 2 থেকে 3 শতাংশ মাটি চলে গেছে নদীগর্ভে। এদিকে জালালাবাদ এলাকায় ভাঙন মেরামত না হয় নৌকায় চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। তবে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন বলছে দ্রুত বাঁধ মেরামতের কাজ শুরু হবে। রাশেদ আহমদ খানের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। দুই পারে বাঁধা রশি টেনে নৌকা পার হচ্ছেন চলাচলকারীরা। ভাঙা বাঁধ মেরামত না হওয়ায় এমন ভোগান্তি। এছাড়া বাঁধের বেশ কয়েকটি স্থানে নতুন করে দেখা দিয়েছে ফাটল। খোয়াই নদীর উপর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয় 1993 সালে। চুনারু ঘাটের বাল্লা থেকে হবিগঞ্জের কামরাপুর পর্যন্ত এ বাঁধের দৈর্ঘ্য 55 কিলোমিটার। এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর বাঁধটি মেরামতের জন্য অর্থ বরাদ্দ আসলেও সঠিকভাবে কাজ করেননি ঠিকাদাররা। দায়িত্বশীল কর্মকর্তাদের ম্যানেজ করে নামমাত্র কাজ করে বাকি টাকা আত্মসাৎ করা হয়। এজন্য পানি বাড়লেই শহররক্ষা বাঁধের বিভিন্ন স্থানে দেখা দেয় ফাটল। কিছু মানুষের স্বার্থের কারণে এই বাঙ্গাটা ভাঙতে, আর না হইলে বাঙ্গাটা বান্ধ হয়ে যায়। বাড়ি ঘর জমি জামান যা আছে সব মন লইয়া গেছে, এই আমরা অবস্থানে পড়ছি। এদিকে বাঁধের পাশ থেকে অনিয়ন্ত্রিতভাবে চলছে বালু উত্তোলন। এতে বাঁধের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। সম্প্রতি বন্যা পরবর্তী পানি নামার পর শহরতলির পূর্ব ভাদৌ, তেঘরিয়া, তেতুইয়া এলাকা সহ 5 কিলোমিটার এলাকা চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়া জালালাবাদ এলাকার বিশাল ভাঙন মেরামত না করায় ঝুঁকির মুখে খেয়া দিয়ে পারাপার হচ্ছেন অন্তত 10 গ্রামের মানুষ। দ্রুত বাঁধ মেরামত না করা হলে যে কোনো সময় পানি বাড়লে তলিয়ে যেতে পারে নদী পাড়ের শত শত ঘরবাড়ি। ইঞ্জিনিয়ার আইব বানবো ইতা কইরা এলাই গেছে, এখন এমন বাঙ্গার দিছে গুলা আইয়া আমরা ক্ষতি অনেক হয়েছে। আর যে বড় গাং করছে এখন আমরা ফাড়া ফাড়লে খুব সমস্যা। দূরের গর্তের থেকে আসছে এত বড় হইছে, আপনার নৌকায় দিয়ে চলাচল করতে হয় 2 টানার মানুষের দিকে। যদি আপনার এটা এখনো সরকার ব্যবস্থা না করে তাহলে সহ পুরা এলাকাবাসী অশান্তি বুক করবে এবং তলে থাকবে। পানি উন্নয়ন বোর্ড বলছে জরুরি খাত দেখিয়ে বাঁধটি মেরামতে বরাদ্দ চাওয়া হয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলে জানান জেলা প্রশাসক। বাঁধের যেসব জায়গা ঝুঁকিপূর্ণ ভবিষ্যতে হতে পারে এবং এখন ঝুঁকিপূর্ণ আছে, ওইসব জায়গাগুলো যেন ওনারা দ্রুত মেরামতের জন্য মন্ত্রণালয়ে লিখেন, যাতে আমরা বরাদ্দ পাওয়া মাত্র এই বাঁধের মেরামত কাজ আমরা করতে পারি। খরস্রোতা খোয়াই নদীর উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরার আঠারপুরা পাহাড়ে। নদীটি উত্তর পশ্চিম মুখে প্রবাহিত হয়ে চুনারু ঘাটের বাল্লা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সময় সংবাদ, হবিগঞ্জ। হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এ আদেশ দেন। রিমান্ড শেষে আসামিকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে আসামির আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে দিলীপ কুমার আগারওয়ালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিএনপি কর্মী হৃদয় আহমদকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় 22 আগস্ট বাড্ডা থানায় দিলীপ কুমার আগারওয়াল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 161 জনের বিরুদ্ধে মামলা করা হয়। শিল্পকলা একাডেমি খুলে দেয়া ও নাট্যকর্মীদের নাট্যচর্চার রূপরেখা নির্ধারণে মতবিনিময় সভা হয়েছে। বাংলাদেশ মহিলা সমিতিতে অনুষ্ঠিত হয় এই সভা। এ সময় নাট্যচর্চার বাধা ও তা উত্তরণে আলোচনা করেন বিক্ষুব্ধ থিয়েটার কর্মীরা। খুব শীঘ্রই শিল্পকলা একাডেমি খুলে দেয়া এবং কারো লেজুর বৃত্তি না করে শিল্প চর্চার জন্য একাডেমিকে কাজ করার আহ্বান জানান তারা। এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত নিহতদের প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন সবাই। পুরো প্রক্রিয়াটার মধ্যেই ছিল যে এক ধরনের দখলদারিত্ব, নিজের চেয়ারটা ঠিক রাখা। আমি অনেকদিন আগে বলেছিলাম যে চেয়ারের নেশা পেয়ে গেছিল, এবং আমি আহ্বান জানাবো আমাদের মধ্যে কেউ যদি শিল্পকলা একাডেমির ডিজি হয়ে যান, তাকে আমি ব্যক্তিগতভাবে একটা অনুরোধ করতে চাই, দয়া করে চেয়ারটা সরিয়ে ফেলবে, তাকে দাঁড়িয়ে অফিস করতে পারলে মনে হয় কাজে।
সুনামগঞ্জের দোয়ারা বাজারে ফেরি সার্ভিস চালু হয় সীমান্তবর্তী 6 ইউনিয়নের বাসিন্দাদের ভোগান্তি এখন নেই বললেই চলে। 1 সেপ্টেম্বর থেকে ফেরি সার্ভিস চালু করা হয়, এতে যাত্রী ও গাড়ি চালকরা খুশি। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবিতে রিপোর্ট। সুনামগঞ্জের দোয়ারা বাজারের আজমপুর ঘাট থেকে আধ ঘন্টা পর পর হুইসেল দিয়ে সুরমা নদীতে চলছে সরকারি ফেরি। সিএনজি, অটোরিকশা, ইজি বাইক, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন ও মানুষ ফেরি দিয়ে পারাপার হচ্ছে। দোয়ারা বাজারের 6টি ইউনিয়নের 2 লাখ মানুষ গাড়ি নিয়ে জেলা শহরে আসতে পারতেন না। সুরমা, খাসিয়ামারা, চিলাই ও মরা সুরমা নদী উপজেলাটিকে জেলা শহর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে এখানকার দৃষ্টিনন্দন, হকনগর, বাঁশতলা, ঝুমগাঁও পর্যটন স্পটে পর্যটকরা যেতে পারতেন না। সুরমা নদীতে ফেরি ও সেতু না থাকায় ভোগান্তিতে ছিলেন তারা। তবে ফেরি সার্ভিসকে কেন্দ্র করে আশার আলো দেখতে পাচ্ছেন অবহেলিত এলাকাবাসী। আগে আমরা গ্যাস ভরাতে খুব কষ্ট করছিলাম, এখন ফেরিটা চালু হয় খুব সুবিধা হয়েছে। আমরা কম সময়ের ভিতরে আমরা গ্যাসটা ভরতে পারতেছি। এখন তো লাভ প্রচুর, গাড়ি গেলাম মনে করেন বাড়ির সুবিধা আছে, আবার রিটার্ন করতে পারি। নৌকায় গেলে তো অনেক সময় লাগে। ফেরি আধা ঘন্টা পর পর চার্জ আছে, আমরা যাতায়াতের জন্য ভালো। ব্যবসার সময়, অর্থ সবকিছুই বাঁচতেছে এখন আমাদের। নতুন চালু হওয়া ফেরিতে পারাপার হওয়া যানবাহনের সংখ্যা কম, পাশাপাশি টোল কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে দাবি ফেরি সুপারভাইজারের। প্রচার প্রচারণা হইতেছে, লোক বাড়তেছে, আশা করি সামনে খুব সুন্দর একটা ফলাফল পাবো আর কি আমরা। জেলা শহর থেকে দোয়ারা বাজার উপজেলা শহরের দূরত্ব 20 কিলোমিটার। গত 1 সেপ্টেম্বর থেকে এই রুটে চালু হয় ফেরি সার্ভিস। সময় সংবাদ, সুনামগঞ্জ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের প্রার্থী দিতে পারে গণ অধিকার পরিষদ, জানিয়েছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচরে 5 চরে এক সভায় একথা বলেন তিনি। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, শত শত মানুষ ছাত্র আন্দোলনে জীবন দিয়েছে, আর যেন কাউকে জীবন দিতে না হয় সেজন্য টেকসই গণতন্ত্র চায় গণ অধিকার পরিষদ। আগামী রাষ্ট্রনীতিতে তরুণদের অগ্রাধিকার এবং নেতৃত্ব বজায় রাখতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কাজ করতে হবে। সবাইকে পরিবর্তনের রাজনীতির জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন রাজনীতি এদেশে প্রতিষ্ঠিত হবে, সেই অঙ্গীকার নিয়েই গণ অধিকার পরিষদের রাজনৈতিক পথে চলা। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী গণ অধিকার পরিষদ 300 আসনেও নির্বাচন করতে পারে। আর কোনো মানুষকে যেন রক্ত দিতে না হয়, রাজপথে নামতে না হয়, সেজন্য আমরা টেকসই গণতন্ত্র চাই। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবিতে গাজীপুরে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার বিকেলে শহরের রাজবাড়ী মাঠে সমাবেশ করেন জেলা ও মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। সমাবেশে নায়েবে আমির বলেন, গণ অভ্যুত্থানের পর স্বৈরাচার শাসক পালিয়ে গেলেও এখনও জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। হাজারো মানুষ এখনও ন্যায্য বিচারের দাবিতে আদালতের দুয়ারে ঘুরছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেখানেই চাঁদাবাজ দেখা যাবে সেখানেই মাদ্রাসার ছাত্ররা রুখে দাঁড়াবেন। আজকে জালেমরা ইসলামী ভূমিয়ার নামে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে, এইটা আমরা বাংলাদেশের মানুষ মানতে পারি না। এবার সম্মিলিতভাবে ইসলামী বাংলা করব, যেই বাংলায় প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে, সমস্ত মানুষ শান্তি ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। আমি হিন্দু ভাইদের বলবো, সামনে দুর্গাপূজা চলে আসছে, আর উদ্যমের সাথে, আরো আনন্দের সাথে দুর্গাপূজা পালন করবেন। ভারত মালদ্বীপ উত্তেজনার মধ্যেই প্রথমবারের প্রতিরক্ষা বৈঠকে বসল দুই দেশ। শুক্রবার দিল্লিতে প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা করেন ভারত ও মালদ্বীপের প্রতিরক্ষা সচিব। বৈঠক ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে ভারত জানায়, আলোচনার ফলে দুই দেশের স্বার্থ রক্ষা হবে। এতে ভারত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ফিরবে বলে আশাবাদী নয়াদিল্লি। গত বছর মালদ্বীপের ক্ষমতায় মোহাম্মদ মুইজু আসার পর ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এর মধ্যে মুইজুর চীন সফর ঘিরে মালে নয়াদিল্লির সম্পর্ক তলানিতে পৌঁছায়। দুই দেশের টানাপোড়েনের মধ্যেই প্রথমবারের মতো প্রতিরক্ষা পর্যায়ে বৈঠকে বসেছে ভারত ও মালদ্বীপ।
শুক্রবার দিল্লিতে প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনায় বসেন ভারতের প্রতিরক্ষা সচিব গিরিধর আরামানে ও মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইব্রাহিম হিলমি। মালদ্বীপ থেকে ভারতের সেনা প্রত্যাহারের পর এই প্রথম প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতার বিষয়ে কাছাকাছি এলো দেশ দুটি। এর আগে আরও 4 বার প্রতিরক্ষা পর্যায়ে দুদেশের বৈঠক অনুষ্ঠিত হলেও মুইজু ক্ষমতায় আসার পর এটি প্রথম। বৈঠকের পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের আসা যাওয়া, দক্ষতা বাড়ানো সংক্রান্ত প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়। আসন্ন দ্বিপক্ষীয় সামরিক মহড়ায় যোগদানের বিষয়টিও আলোচনায় উঠে আসে বলে জানানো হয়। এই বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে দুই দেশের স্বার্থ সংরক্ষিত হবে বলে জানিয়েছে ভারত। একই সঙ্গে ভারত মহাসাগরীয় অঞ্চল স্থিতিশীল ও সমৃদ্ধশালী হয়ে উঠবে বলে আশাবাদী নয়াদিল্লি। গত বছর নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট পদে চীনপন্থী হিসেবে পরিচিত মোহাম্মদ মুইজুর জয়ের পর থেকে ভারত মালদ্বীপ সম্পর্কে অবনতি দেখা দেয়। নির্বাচনে মুইজুর প্রধান স্লোগান ছিল ইন্ডিয়া আউট। ভারত বিরোধী স্লোগান তুলে নির্বাচনে জয়ের পর প্রথমেই তার সরকার সেনা প্রত্যাহারের দাবি তোলে। তবে নতুন করে প্রতিরক্ষা বৈঠকের মধ্য দিয়ে ভারত মালদ্বীপ সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মনে করছেন কেউ কেউ। রাইসা জান্নাত, সময় সংবাদ। সুইজারল্যান্ডের ইউংফ্রাও ম্যারাথনে বাংলাদেশের পতাকা হাতে দৌড়ালেন 59 বছর বয়সী শিবশঙ্কর। শনিবার বিশ্বের 70টির বেশি দেশের প্রায় 4000 ক্রীড়াবিদদের অংশগ্রহণে দেশটিতে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ইউংফ্রাও ম্যারাথন। 42.2 কিলোমিটার পাহাড় পর্বত ঘেরা উঁচু নিচু পথ বেয়ে বাংলাদেশের পতাকা হাতে সাফল্যের সঙ্গে ফিনিশিং লাইন শেষ করেছেন শিবশঙ্কর। আর এটি শেষ করতে তিনি সময় নিয়েছেন প্রায় 4 ঘন্টা। এটি তার ব্যক্তিগত 130তম আন্তর্জাতিক ম্যারাথন। ঢাকার নবাবগঞ্জে জন্ম নেয় শিবশঙ্কর বর্তমানে জার্মানির মিউনিখ শহরের বাসিন্দা। গ্রীষ্মের ছুটিতে ইতালি প্রবাসী হাজার হাজার পরিবার বাংলাদেশে বেড়াতে আসেন, কিন্তু জুলাই আগস্টে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, সেই সঙ্গে বন্যার জন্য অনেক পরিবার দেশে আসতে পারেননি। এতে প্রিয়জনদের সান্নিধ্য থেকে বঞ্চিত হয়েছেন অনেকে। বিস্তারিত ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের রিপোর্টে। পশ্চিম ইউরোপের শিল্প সমৃদ্ধ প্রাচীন সভ্যতার দেশ ইতালি। কর্মসংস্থান, শিক্ষা ও ব্যবসায়িক কারণে দেশটিতে প্রায় 2.5 লাখেরও বেশি বাংলাদেশি বসবাস করেন। ইতালিতে জুন মাস থেকে 3 মাস বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান। একই সঙ্গে আগস্ট মাসে ইতালির অধিকাংশ কলকারখানা বন্ধ থাকে। ঠিক এই সময়টাতে ইতালি প্রবাসী বাংলাদেশি পরিবারগুলো ছুটিতে বেড়াতে আসেন বাংলাদেশে। তবে এবছর জুলাই আগস্ট জুড়ে রাজনৈতিক অস্থিরতা এবং বন্যা পরিস্থিতির জন্য অনেকে বাংলাদেশে বেড়াতে আসতে পারেননি। এতে প্রিয়জনদের সান্নিধ্য লাভ থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্থনৈতিকভাবে। জুলাই আগস্টে বাংলাদেশের সবাই আমরা যাই, স্কুল কলেজ এবং কি কাজের জায়গা বন্ধ থাকে ওই সময়, যার কারণে এই বছর আমরা কেউ যেতে পারি নাই বাংলাদেশের পরিস্থিতির কারণে। জুলাই আগস্টেই আমরা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম, টিকিটও কেটেছিলাম, কিন্তু তৎকালীন পরিস্থিতি, আপনার রাজনীতি প্লাস বন্যার কারণে আমাদের টিকিট ক্যান্সেল করতে হয়েছে। প্রিয়জনের সান্নিধ্য থেকে আমরা বঞ্চিত হয়েছি। তারপরেও মন থেকে দোয়া থাকবে আমার বাংলাদেশ, আমার বাংলাদেশের মানুষজন যেন ভালো থাকে। গ্রীষ্মের ছুটিতে দেশে আসতে না পারলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ইতালির রাজপথে নেমেছিলেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। নতুন সরকারের হাত ধরে শান্তিপূর্ণ, নিরাপদ, স্থিতিশীল ও বিকাশমান বাংলাদেশের স্বপ্ন দেখেন ইতালি প্রবাসীরা। সময় সংবাদ, ইতালি। বন্যায় সর্বস্ব হারানো মানুষের পাশে দাঁড়াতে চায় সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকেট বিজয়ী 36 প্রবাসী বাংলাদেশি। একই সঙ্গে উপার্জিত অর্থ দিয়ে যৌথ বিনিয়োগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থাও করতে চান তারা। শিবলি আল সাদিকের রিপোর্ট। বিগ টিকেট লটারি জিতে ভাগ্যের চাকা ঘুরে গেছে 36 প্রবাসী বাংলাদেশির। সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে তারা বনে গেছেন রীতিমতো কোটিপতি। এর আগেও বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি বিগ টিকেটে কোটিপতি বনে গেলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবার কেউ এককভাবে নয়, বরং 36 বন্ধু মিলে একসঙ্গে লটারি জিতেছেন। এটা আমাদের কপালে ছিল। আমরা অনেক বছর ধরে এই বিগ টিকেট ক্রয় করতেছি, বন্ধুরা সবাই মিলে। কেউ এখানে 25 দিরহাম দিছে, কেউ 50 দিরহাম দিছে, তো কেউ 100 দিরহাম দিছে। 5 বছর থেকে আমরা চেষ্টা করছিলাম যে মানে টিকিটটা নিতেছি কখনো মিলতেছে না। 2 বছরের মাথায় আমি পেয়ে গেছি।
তো এখন পেয়ে অনেক আনন্দ লাগতেছে। আমরা যে 36 জন আছি, 36 জন একটা পরিবারের মতো, আমরা সবসময় একই সাথে থাকি। বিজয়ী প্রবাসী সবাই চট্টগ্রামের ফটিকছড়ি ও রাউজান এলাকার বাসিন্দা। আমিরাতের আলাইন শহরে কেউ শ্রমিক, কেউ চাকুরিজীবী, কেউ দিনমজুর হিসেবে কাজ করছেন। গত 5 বছর ধরে প্রতি মাসে 500 দিরহাম দিয়ে রুটি করে টিকিট কেনেন তারা। টিকিট কিনতে প্রতি মাসে এক একজন 25 থেকে 30 দিরহাম ব্যয় করতেন। গত 28 আগস্ট 36 বন্ধুর পক্ষে টিকিট কেনা হয় নূর মিয়ার নামে। লটারি বিজয়ের পর নূর মিয়া এখন বন্ধুদের কাছে লাকি ম্যান হিসেবে পরিচিতি পেয়েছেন। আমরা প্রতি মাসে টিকিট ক্রয় করি, এবারে আমরা সবাই মিলে টিকিট ক্রয় করছি। ক্রয় করার পর নাম দিছে আমার এক বন্ধু আমাকে জোর করে নিয়ে গেছে টিকিট ক্রয় করার জন্য। এবার নাম দিছে, আমার নাম দেওয়ার পর আমার নামটা উঠে গেছে। লটারিতে পাওয়া 15 মিলিয়ন দিরহাম বাংলাদেশি টাকায় প্রায় 50 কোটি টাকা। এর অর্থ 36 বন্ধু মিলে যৌথভাবে নতুন ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী। তবে তারা লটারির একটি অংশ বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র পরিবারের পুনর্বাসন কাজে ব্যয় করতে চান। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। প্রতি বছরের মতো এবারও জার্মানির বার্লিনে যাত্রা শুরু হলো 5 দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি মেলা ইফা 2024-এর। মেলায় স্বাগতিক জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশের 1800 শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বার্লিন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। ইনোভেশন ফর আলে বা সবার জন্য উদ্ভাবন, এই শিরোনামে শুক্রবার জার্মানির রাজধানী বার্লিনে শুরু হয় 100তম আন্তর্জাতিক টেকনোলজি মেলা ইফা 2024। নগরীর প্রসিদ্ধ মেসে জুইডে এই মেলার আয়োজক দেশ জার্মানি ছাড়াও অংশগ্রহণ করে ইউরোপ, জাপান, চায়না, যুক্তরাজ্য ও কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 1800-এরও বেশি প্রযুক্তি ও কৌশল নির্ভর প্রতিষ্ঠান। বিশেষ করে অডিও সাউন্ড, কম্পিউটার গেমিং, কানেক্টিভিটি, ফিটনেস অ্যান্ড হেলথ, ফটো ভিডিও, স্মার্ট হোম, মোবিলিটি অথবা ট্রান্সপোর্ট এবং গৃহস্থালিতে ব্যবহৃত নানা পণ্য এবারের মেলায় জায়গা ধরে রেখেছে। দেখুন, এবছরের প্রযুক্তি মেলায় আমাদের প্রতিষ্ঠান জার্মানির বশ থেকে আমরা নিয়ে এসেছি অত্যাধুনিক এক পণ্য, যা দিয়ে বিভিন্ন খাবার বা জুস মেশানো সহ গরম স্যুপ বানাতে পারেন অনায়াসে, যা অত্যন্ত উচ্চ মানের প্রযুক্তি নির্ভর, যা ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয়ী। আমরা ব্রিটেনের একই সঙ্গে ইউরোপের সবচেয়ে বড় ও স্বনামধন্য প্রতিষ্ঠান। আমাদের মিয়াকোর তৈরি ভেন্টিলেটর, এয়ার কুলার বা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, অত্যাধুনিক ফ্যান সহ নানা পণ্য নিয়ে আমরা বার্লিনের এই মেলায় এসেছি। বিশ্ব এখন উচ্চ তাপমাত্রায় আক্রান্ত। এই গরমে আমাদের প্রযুক্তি দিবে আপনাকে শান্তি। তবে ইনোভেটিভ দিক হলো আমাদের পণ্যগুলো উচ্চ স্বরে আওয়াজ করবে না, শীতল বাতাস দিবে, সঙ্গে এনার্জি খরচ হবে কম। এর আগে 1924 সালে শুরু হওয়া শতবর্ষী এই মেলার উদ্বোধন করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। মেলা চলবে আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত। সাম্প্রতিক সময়ে প্রযুক্তি ও প্রকৌশল এগিয়েছে অনেকখানি। বার্লিনের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নানা দেশের নানা পণ্যের ভিড়ে বাংলাদেশের পণ্য খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। একদিন সে আশা হয়তো পূরণ হবে, এমন প্রত্যাশা সকল বাংলাদেশিদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ভারত সফরের আগে বাংলাদেশে এসে ক্যাম্পের দায়িত্ব নেবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তবে দীর্ঘমেয়াদে তার ভবিষ্যৎ কী হবে তা এখনও ধোঁয়াশায়। সাকিব আল হাসান কাউন্টি ক্রিকেট খেলে সরাসরি ভারতে সিরিজে খেলতে যাবেন বলেও জানান তিনি। টাইগার অলরাউন্ডারের দেশে ফেরার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। প্রতিপক্ষ কঠিন হলেও বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স সমীহ আদায় করবে ভারতের। মাঠ কিংবা টেবিল, বিসিবি জুড়ে ব্যস্ততা সর্বত্র। ভারতের বিপক্ষে সিরিজ, ঘরোয়া টুর্নামেন্ট এনসিএল ও বিসিএল প্রস্তুতি চলছে বিপিএল আয়োজনেরও। বোর্ড কর্তারা সম্পন্ন করছেন আনুষ্ঠানিকতা। ভারত সফর সামনে রেখে অনুশীলনে মনোযোগ ক্রিকেটারদের। আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও মূল স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটারই ছিলেন অনুশীলনে। পাকিস্তান থেকে ফিরে বিশ্রামে থাকার কথা থাকলেও অধিনায়ক শান্ত নিয়মিত অনুশীলনে। বড় চিন্তার কারণ টাইগার ক্যাপ্টেনের ব্যাটে রান খরা। তবে গুরুত্বপূর্ণ সিরিজের আগে লিটন মিরাজদের অভিভাবক নিয়ে দোটানায় বিসিবি। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের সঙ্গে আছেন কি নেই তা নিয়েও আছে ধোঁয়াশা, যদিও আশার কথাই শোনালেন বিসিবি পরিচালক। হেড কোচের আন্ডারে কি ক্যাম্পটা শুরু হবে নাকি কোচ সরাসরি ভারতে আসলে দলের সঙ্গে যোগ দেবেন?
হেড কোচ আসবেন, এখানেই আসবেন, ক্যাম্পে থাকবেন নাকি এখানেই আসবেন। ভারত সফরে কানপুরে বাংলাদেশ দলকে হামলার হুমকি দিয়েছে দেশটির হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী, যে ব্যাপারে অবগত আছে বোর্ড কর্তারা। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেছে বিসিবি। এরকম থাকেই সবসময়, সব দেশের খেলাতে এরকম প্রায় অন অ্যান্ড অফ থাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে যাব। সাকিব আল হাসান ভারত সিরিজে অংশ নেয়া কিংবা পরবর্তীতে দেশে ফিরবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, তবে ভারতের মাটিতে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে প্রত্যাশা ফাহিমের। সাকিব কাউন্টি খেলতে গেছে, বাকি সবাই অ্যাভেলেবেল থাকবে আশা করছি। 8 তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে, বাট 9 তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্লেজ প্র্যাকটিস হবার কথা। সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত সেইটুকুই আমরা জানি এবং সেইটুকুর মধ্যেই থাকতে চাই। ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে। যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে, সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না, সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কি না, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। পাকিস্তানের বিরুদ্ধে আমরা খেলার ক্ষেত্রে যতটুকু চাপ দিতে পেরেছি যত সহজে, পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয়তো, ভারতের ক্ষেত্রে হয়তো সেটা হবে না। এদিনও দেশি কোচদের অধীনে লম্বা সময় অনুশীলন করেছেন মুস্তাফিজ শান্তরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে সাবেক বোর্ড পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বর্তমান কমিটির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। নতুন সভাপতি হওয়ার পর বোর্ডের স্টেক হোল্ডারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন ফারুক আহমেদ। তার ধারাবাহিকতায় বোর্ডে বিভিন্ন সময় পরিচালকদের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেছে বর্তমান কমিটি। নতুনভাবে সভাপতির দায়িত্ব পাওয়ার পর আইসিসি সভায় অংশ নিয়েছেন ফারুক আহমেদ। গতকাল দেশে ফিরেই এদিন সাবেক পরিচালকদের নিয়ে সভা করেছেন তিনি। প্রধান নির্বাহী, বর্তমান কমিটির সদস্যরা ছাড়াও সাবেক 9 জন পরিচালক উপস্থিত ছিলেন সভায়। দেশের বিভিন্ন জেলা থেকে পরিচালক হওয়া কাউন্সিলরদের কাছ থেকে পরামর্শ নেন কিভাবে তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনা যায়। এক সময় আমাদেরকে ক্রিকেট বোর্ড থেকে ছেড়ে চলে যেতে হয়েছিল, কিন্তু আমরা এখন তারপরেও আমরা যেহেতু প্রকৃত সংগঠক হিসাবে ক্রীড়া উন্নয়নের পরিষদের পক্ষ থেকে এই বোর্ডকে সমর্থন জানানোর জন্য আজকে আমরা এসেছিলাম সভাপতি মহোদয়ের সাথে আজকে সৌজন্য সাক্ষাৎকার এবং মত বিনিময় করতেছি। তো আমরা কামনা করব ভবিষ্যতে এই খেলাধুলার প্রতি আমাদের সর্বাত্মক সমর্থন থাকবে এবং যেন উনি সুন্দরভাবে বোর্ড পরিচালনা করতে পারে। ক্রীড়াঙ্গনের যে অ্যাডহক কমিটি হচ্ছে, সেখান থেকে ক্রিকেটের যারা খেলা করে, যারা খেলা বোঝে, যারা ক্রীড়া সংগঠক, তাদেরকে কিভাবে ক্রীড়াঙ্গনে আনা যায় সেই চেষ্টা করা। ক্রিকেটের মায় আমরা কতদিন ত্যাগ করতে পারবো না, এই জন্য আমরা প্রেসিডেন্টকে সহযোগিতা করার জন্য, যে ওনার যত রকমের সাহায্য সহযোগিতা দরকার আমাদের তরফ থেকে আমরা জানিয়ে গেলাম যে আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। ভারত সিরিজে চন্ডিকা হাথুরুজ সিংহেকেই থাকছেন হেড কোচ হিসেবে। এই সিরিজে বাংলাদেশ দলের ফলাফলই হয়তো তার ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে, যদিও তার সঙ্গে বিসিবি চুক্তি আছে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি, যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না। বাট এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে, যে মানে কেমনে কি করা দরকার, আমি স্ট্যান্ড থেকে সরিয়ে নিয়ে আসবো। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে প্রথম সংবাদ সম্মেলনেই ফারুক আহমেদ হাথুরুজ সিংহেকে নিয়ে স্পষ্ট করেন নিজের অবস্থান। এরপর থেকেই দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে এই লঙ্কান কোচ। তাকে দায়িত্বে রাখার পক্ষে বিপক্ষে অনেকেই মত দিয়েছেন। 2023-এর কিন্তু বিশ্বকাপের যে ওই সময় যে কোচটা পরিবর্তন হয়েছিল, ওই সময় কিন্তু খুব শর্ট টাইমে কিন্তু প্ল্যান করাটা ডিফিকাল্ট। একটা টিম গুছিয়ে আনা কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগে একটা বিশ্বকাপের জন্য। ওই জায়গায় এসে কিন্তু শর্ট করে যদি হেড কোচ থেকে সরে যায়, ইটস ভেরি ডিফিকাল্ট। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর হাথুরুর পক্ষে কিছুটা হলেও জনমত বেড়েছে। বিসিবি সরে এসেছে আগের অবস্থান থেকে। সামনে ভারত সিরিজ, আপাতত সেই সিরিজ পর্যন্ত নিশ্চিতভাবেই চাকরি থাকছে এই লঙ্কানের। প্রথম দফায় দায়িত্ব নিয়ে বড় দলের বিপক্ষে বাংলাদেশের জয়ের অভ্যাস গড়ে দেন হাথুরু। ঘরের মাঠে বাংলাদেশ হারায় অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে, সেটা অব্যাহত আছে তার দ্বিতীয় মেয়াদেও। টি-20 ও বিশেষ করে টেস্টে বাংলাদেশ আছে দুর্দান্ত ফর্মে। গেল বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপে দলের ব্যর্থতার দায় অনেকাংশে দেয়া হয় এই বদমেজাজি লঙ্কানকে। তবে সেখানে 2 সিনিয়র সাকিব তামিমের বিরোধের দায় কোনোভাবেই এড়ানো যায় না।
হাথুরু দায়িত্ব নেয়ার পর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সফলতার দিক থেকে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। 2023-এর মার্চ থেকে এখন পর্যন্ত 15 টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া, যার মধ্যে 10টাতেই জয় আছে অজিদের। 3টিতে হার, বাকি 2টি ম্যাচ হয়েছে ড্র। টেস্টের বর্তমান চ্যাম্পিয়নদের জয় পরাজয়ের অনুপাত 3.33। তালিকায় এরপরই বাংলাদেশের অবস্থান। 8 ম্যাচের 5টিতে জয় টাইগারদের, 3টিতে হেরেছে শান্তর দল। বাংলাদেশের জয় পরাজয়ের অনুপাত 1.66। সমান ম্যাচ খেলা নিউজিল্যান্ড আছে এর পরের অবস্থানে। ইন্ডিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এই পরিসংখ্যানে আছে বাংলাদেশের পেছনে। টেস্ট খেলুড়ে 12 দেশের মধ্যে আরও একদিকে বাংলাদেশ অন্যদের চেয়ে ঢের এগিয়ে, সেটা ওভার প্রতি রান তোলায়। হাথুরুর অধীনে গেল 8 টেস্টে ওভার প্রতি 3.72 রান তুলেছে শান্তর দল। টাইগারদের চেয়ে এগিয়ে শুধু বাসবলের জনক ইংল্যান্ড, যারা এ সময়ে ওভার প্রতি তুলেছে 4.44 রান। অনেক সময় পরিসংখ্যান হয়তো সবকিছুর উত্তর দেয় না। হাথুরু কোচ হিসেবে ভারতে গেলে সেখানে দল সফল নাও হতে পারে, তবে বাংলাদেশ এই লঙ্কানের অধীনে টেস্টে ভালো করছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। শুধু বোর্ড সভাপতির সঙ্গে অতীত সম্পর্ক কিংবা নির্দিষ্ট একজন ক্রিকেটারের সঙ্গে দ্বন্দ্বের জন্য একজন কোচ বিদায়ের সিদ্ধান্ত। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই স্বস্তির খবর বাংলাদেশের জন্য। লাল সবুজ ব্যাটারদের মূর্তিবান আতঙ্ক জসপ্রীত বুমরাহর খেলার সম্ভাবনা ক্ষীণ এই সিরিজে। না খেলার তালিকায় আরও আছেন মোহাম্মদ শামি ও শ্রেয়াস আয়ার, তবে ফিরছেন বিরাট কোহলি এবং ঋষভ পন্ত। এছাড়াও দুলীপ ট্রফিতে ভালো করার কমপক্ষে 3 ক্রিকেটারের অভিষেক হতে পারে এই সিরিজে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ভারতের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশ। 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে তাই বেজায় সিরিয়াস বিসিসিআই। আর তাই ভারত স্কোয়াডে ফেরানো হচ্ছে বিরাট কোহলিকে। এই তালিকায় আছে ঋষভ পন্তের নাম, এজন্য জায়গা হারাতে হচ্ছে লোকেশ রাহুলকে। লাল বলের ক্রিকেটে ভারতের বিপক্ষে মলিন পরিসংখ্যান বাংলাদেশের, তারপরও এই সিরিজটাকে বেশ গুরুত্ব সহকারে দেখছে টিম ইন্ডিয়া। সেটা বাংলাদেশের সাম্প্রতিক পরিসংখ্যানের জন্যই। মিরাজ, হাসান মাহমুদদের পারফরমেন্স ভয় ধরিয়ে দিয়েছে বিসিসিআই নীতি নির্ধারকদের। আর তাই সিরিজ শুরুর আগে সর্বোচ্চ শক্তি নিয়েই স্কোয়াড সাজাতে হচ্ছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে। তবে ব্যস্ততায় ঠাসা ভারত ক্রিকেটের বছরের শেষ ভাগ নিয়ে আলাদা করে ভাবতেই হচ্ছে বিসিসিআইকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করে নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে টিম ইন্ডিয়া। ওরা ভাবছে সামনের বছরের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও। আর তাই বিশ্রাম দেয়া হতে পারে জসপ্রীত বুমরাকে। সত্যিই যদি এমন পরিকল্পনা নিয়ে এগোয় ভারত ক্রিকেট, তাহলে একটু স্বস্তির নিঃশ্বাস নিতেই পারে বিসিবি। ইনজুরির কারণে গেল ওয়ানডে বিশ্বকাপের পর থেকে দলের বাইরে মোহাম্মদ শামি। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় এই পেসারও মোটামুটি অনিশ্চিত বাংলাদেশের বিপক্ষে সিরিজে। মূলত নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত করতেই তাকে বিশ্রামে রাখছে টিম ম্যানেজমেন্ট। গুরুত্বপূর্ণ 2 পেসার ছাড়াও শ্রেয়াস আয়ারকে ড্রপ করতে পারে বিসিসিআই। চেন্নাই এবং কানপুরের কন্ডিশন বিবেচনায় স্কোয়াডে 4 জন স্পিনার রাখছে ভারত, এমন খবর প্রকাশ করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে আছে ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলের নাম। তবে অনেক গণমাধ্যমের দাবি, বুমরার না খেলার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তাকে কেন্দ্র করেই সাজানো হবে পেস আক্রমণ, এমনকি থাকতে পারেন মোহাম্মদ শামিও। এদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াড গোছানোর ক্ষেত্রে দুলীপ ট্রফিকে গুরুত্ব দিচ্ছে ভারত। গণমাধ্যমে ইঙ্গিত 3 জন ক্রিকেটারের অভিষেক হতে পারে এই সিরিজে, যাদের মধ্যে আছেন সরফরাজ খানের ছোট ভাই মুশির খান, পেস বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি এবং মানব সুথার। তবে দুলীপ ট্রফিতে দুর্দান্ত করলেও কম্বিনেশনের জন্য দলে জায়গা পাওয়ার সুযোগ কম এই বাঁহাতি স্পিনারের। এস.এম. ইকবাল, সময় সংবাদ। বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহীদের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে ধারাবাহিকতায় আজ ঢাকা ফ্র্যাঞ্চাইজির জন্য সাক্ষাৎকার দিয়েছেন রিমার্ক হার্লেনের কর্মকর্তারা। হার্লেনের পক্ষ থেকে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ইমন যান বিসিবিতে। বোর্ড সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালকদের কাছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছেন তারা। জানিয়েছেন, বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত জানালেই দল গোছানো শুরু করবে রিমার্ক হার্লেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই অস্থিরতা বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে। প্রাথমিক ধাক্কা কিছুটা সামাল দেয়া গেলেও এখনও দুশ্চিন্তার নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল।
নতুন সভাপতি প্রথম বোর্ড সভা শেষে বেশ বড় গলায় বলেছিলেন নির্ধারিত সময়ই হবে বিপিএল এর এবারের আসর, কিন্তু বাস্তবতা বলছে আপাত দৃষ্টিতে সে সম্ভাবনা অনেকটাই কম। যদিও বিসিবি উঠে পড়ে লেগেছে নিজেদের কথা রাখতে। রংপুর, সিলেট, বরিশাল ফ্র্যাঞ্চাইজি থাকবে আগের মালিকানাতেই। আরও 1 বছর তাদের সঙ্গে চুক্তি আছে ক্রিকেট বোর্ডের। চুক্তি আছে কুমিল্লা, চট্টগ্রামের সঙ্গেও, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা কেউ বিপিএল এ দল চালাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকানায় থাকা সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এবং তার কন্যা নাফিসা কামাল আপাতত আছেন লোকচক্ষুর আড়ালে। কয়েক দফা চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি বিসিবির পক্ষ থেকে। কুমিল্লা যে এবারের আসরে থাকছে না সেটা মোটামুটি নিশ্চিত। বাকি ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিরও ভাগ্য নির্ধারণ হয়নি এখনো। এই অবস্থায় নতুন আসর শুরুর আগে বিসিবির জন্য বড় চ্যালেঞ্জ অন্তত 6টা ফ্র্যাঞ্চাইজি ঠিক করা। 3টা যেহেতু আগে থেকেই আছে, তাই সেক্ষেত্রে আপাতত আর 3টা ফ্র্যাঞ্চাইজির মালিক ঠিক করতে পারলেই মাঠে গড়াবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগটি। সে লক্ষ্যে এবার আগ্রহী বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছে ক্রিকেট বোর্ড, যার ধারাবাহিকতায় শুরুতেই ঢাকা ফ্র্যাঞ্চাইজিটির জন্য সাক্ষাৎকার দিয়েছেন চিত্রনায়ক ইমন। ঢাকাই চলচ্চিত্রের মেগা স্টার শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ডের পক্ষ থেকে এসেছিলেন তিনি। জানিয়েছেন তাদের আগ্রহের কথা। বিনোদন এবং ক্রিকেটটা একসাথে আগে থেকেই ছিল, এবার আরো বেশি করে হবে ইনশাল্লাহ। আজকে বেসিক্যালি আমরা ইন্টারভিউ দিতে এসেছি। আপনারা জানেন যে সামনে বিপিএলের জন্য আজকে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের সাথে এবং বোর্ড মেম্বারদের সাথে আমাদের একটা ইন্টারভিউ সেশন হয়েছে। সেখানে আমরা ইন্টারভিউ দিয়েছি। আমরা পজিটিভ কিছু আশা করছি। এখন সত্যি কথা বলতে কি, বোর্ড প্রেসিডেন্ট এবং মেম্বাররা যে ডিসিশন নেবে সেটাই মেনে নিব। অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ছিল, সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। আমাদের মোটিভটা কি বা আমরা কেন এসেছি ক্রিকেটে, সেগুলো সম্পর্কে আমরা ওনাদেরকে বিস্তারিত জানিয়েছি। শাকিব খান বিপিএল এ দল নিতে চান, এটা বেশ পুরানো আলোচনা। বেশ অনেকদিন ধরেই এটা নিয়ে চলছিল কানাঘুষা। তবে তিনি যে প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিতে চান এই দল, সেখানে শুভেচ্ছা দূত হিসেবে আছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল দলের অনুমতি পেলে 2 সাকিবকে কি দেখা যাবে এক শিবিরে, যদিও ইমনের উত্তরটা ছিল কৌশলী। পুরো টিমের যে বিষয় আশয়গুলো আছে, আমরা যদি ওনারও বলি, সবকিছু মিলে এটা রিপ্রেজেন্ট করবে শাকিব খান। ওনাকে যথাযথ সাপোর্ট দেওয়ার জন্য আমি আছি। সাকিব আল হাসান তো বাংলাদেশ ক্রিকেটের একটা বড় ব্র্যান্ড। আসলে উনি কারোর সাথে কন্ট্রাক্ট আছে কিনা এই বিষয়গুলো আসলে আমি এখন বলতে পারছি না আসলে বিষয়গুলো। সো এটা যত টাইম যাবে তত বলতে পারবো। বিসিবির সূচি অনুযায়ী এবারের বিপিএল প্লেয়ার ড্রাফট হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। তবে সেটা করা না গেলে অক্টোবরের প্রথম সপ্তাহের মাঝেই ড্রাফট পর্ব শেষ করতে চায় বিসিবি। তবে তার আগে পুনর্গঠন করতে হবে বিপিএল গভর্নিং কাউন্সিলকে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। ভুটানের বিপক্ষে শেষ ম্যাচ জয়ে আপোষহীন বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে যে কোনো মূল্যে জয় আদায় করতে চান জামাল ভুঁইয়ার দল। ভুটান কৌশলে পরিবর্তন আনলেও নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যাশা বাংলাদেশের। তবে চোটের কারণে এ ম্যাচে কোচের পরিকল্পনায় নেই রাকিব হোসেন। ম্যাচটি শুরু হবে রোববার সন্ধ্যা 6টায়। ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য নিয়েই ভুটানের উদ্দেশ্যে 2টি ম্যাচ খেলতে দেশ ছেড়েছিল বাংলাদেশ ফুটবল দল। প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে যে পরিকল্পনা সহজ করে দেয় হ্যাভিয়ার কাবরেরার শিষ্যরা, এবার দ্বিতীয় ম্যাচেও জয়ের পরিকল্পনা বাংলাদেশের। এই ম্যাচ সামনে রেখে থিম্পুতে শেষ দিনের মতো অনুশীলন করেছে জামাল ভুঁইয়ার দল। অনুশীলনে বেশ উজ্জীবিত দেখা যায় ফুটবলারদের। প্রথম ম্যাচে রক্ষণ মজবুত রেখে স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে জয়ের জন্য রক্ষণভাগ অক্ষুণ্ণ রাখতে চায় লাল সবুজ। তাই তো গোলরক্ষকদের নিয়ে বাড়তি সতর্ক কোচিং স্টাফরা। ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের ফল প্রভাব ফেলবে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে। তাই প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না জামাল ভুঁইয়ারা। টিমের জন্য ইটস দ্য ফাইনাল, কারণ আমরা ফার্স্ট ম্যাচ জিতছি আর আমরা আরো 3 পয়েন্ট নিতে চাই। সো লক্ষ্য হচ্ছে 3 পয়েন্ট, আর বাংলাদেশ গেলে আমরা সবাই হ্যাপি থাকবো ইনশাল্লাহ। সবাই টিমের জন্য দোয়া করেন আর টিমের সাথে থাকেন। ভুটান সফরের পরেই শুরু এশিয়া কাপ বাছাইয়ের দৌড়ঝাঁপ। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলে এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে সহজ প্রতিপক্ষ পাবে জামাল ভুঁইয়ার দল। উল্টো চিত্র জয় না পেলেও যদি এ ম্যাচে জয় আদায়ে ব্যর্থ হয় লাল সবুজ, তাহলে তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের প্রমাণ দিতে হবে এশিয়ান কাপের বাছাইয়ে। তাই শেষ ম্যাচে জয়ের জন্য আপোষহীন লাল সবুজ। এদের যে ট্রাফ আমরা অনেকটা মানিয়ে নিয়েছি, তো আমাদের ছেলেরা এখন বেটার ম্যাচ খেলবে। যেটা যে ছোটখাটো সমস্যাগুলো ছিল প্রথম ম্যাচে, সেই সমস্যাগুলো আমরা এই ম্যাচে কাটিয়ে ভালো একটা ম্যাচ খেলে ইনশাল্লাহ এই ম্যাচে বিজয়ী হয়ে ফিরবে।
ম্যাচের আগে দলে রয়েছে দুশ্চিন্তার কারণও। প্রথম ম্যাচ চলাকালীন পায়ে চোট পান ফরোয়ার্ড রাকিব হোসেন। দ্বিতীয় ম্যাচে তাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচকে। অনুশীলনে প্রথম ম্যাচের ভুল শুধরে দিতে ফুটবলারদের নিয়ে কাজ করেছেন কোচিং স্টাফরা। ভুটান কৌশলে পরিবর্তন আনলেও নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যাশা বাংলাদেশের। ভুটান এবার যে ফরমেশনে খেলেছে, আমরা অতীতে অ্যাকচুয়ালি ভুটান এই ফরমেশনে আমরা কখনো দেখিনি। হয়তো ওরা 4-1, 4-2-3-1 এই স্টাইলে খেলেছে, বাট এবারে তাদের ফরমেশনটা টোটালি 5 ব্যাক নিয়ে খেলেছে অনেক সময়। সো এটা টোটালি ডিফারেন্ট। কিভাবে আমরা প্রেসিংয়ে যাব, কিভাবে আমরা ব্লকটা করব এবং কিভাবে আমরা অ্যাটাকে যাব এবং আমরা তাদের যে দুর্বল সাইডগুলো আছে, যে সাইডগুলো কিভাবে আমরা সেই কাউন্টারে আমরা সেই স্পেসগুলোকে কাজে লাগাবো। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 184 আর ভুটানের 182। প্রথম ম্যাচে জয় পাওয়ায় কিছুটা সুবিধাজনক স্থানে লাল সবুজ। তবে এই ম্যাচে জয় হাতছাড়া হলে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে রেটিং পয়েন্টে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা আসন্ন নারীর সাফে কাজে লাগাতে চান 3 ফুটবলার। ভুটানের ক্লাব রয়্যাল থিম্পুর আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন মনিকা চাকমা, মারিয়া মান্ডা ও ঋতুপর্ণা চাকমা। নারী ফুটবলের উন্নতির জন্য বাংলাদেশের ক্লাবগুলোকে এই টুর্নামেন্টে অংশ নেওয়া উচিত বলে মনে করেন তারা। সেজন্য নারী ফুটবল লিগ খেলা ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান ফুটবলাররা। প্রথমবারের মতো এশিয়ান ফুটবল কনফেডারেশন আয়োজন করেছে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ। বাংলাদেশের কোনো ক্লাব অংশ না নিলেও টুর্নামেন্টটি খেলেছে নারী দলের 3 ফুটবলার। ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজের হয়ে 2টি করে ম্যাচ খেলেছেন মনিকা চাকমা, মারিয়া মান্ডা ও ঋতুপর্ণা চাকমা। সুযোগ থাকা সত্ত্বেও রেজিস্ট্রেশন জটিলতায় খেলতে পারেননি অধিনায়ক সাবিনা খাতুন। রয়্যাল থিম্পু কলেজ গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও বাংলাদেশ নারী ফুটবলারদের পারফরমেন্স খারাপ বলা যাবে না। টুর্নামেন্টে 2 ম্যাচ খেলে মাত্র 1টি গোল দিয়েছে আরটিসি। সেই গোলটাও এসেছে বাংলাদেশের স্ট্রাইকার ঋতুপর্ণা চাকমার পা থেকে। আসর শেষ করে দেশে ফিরেছেন 4 ফুটবলার। ছুটি কাটিয়ে এরই মধ্যে যোগ দিয়েছেন দলের সঙ্গে। সামনেই সাফ নারী চ্যাম্পিয়নশিপ। ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা সাফে কাজে লাগাতে চান এই ফুটবলাররা। নতুন করে আমরা ভুটানের হয়ে খেলেছি, তাদের টিমের সাথে, রয়্যাল থিম্পুর সাথে, মানে আরটিসি টিম হয়ে খেলেছি। তো ওনারা যে আমাদের সাথে তো সুন্দরভাবে মিশেছে এবং আমাদের সাথে আমাদের যে কোনো সমস্যায় ওনারা প্লেয়াররাও কথা বলেছে এবং অফিসিয়ালরাও কথা বলেছে। খুব মানে অনেক কিছু শিখেছি ওনাদের কাছ থেকে। আমরা আমাদের কনফিডেন্স নিয়ে খেলছি। 90 মিনিট যতটুকুই মাঠে ছিলাম আমরা আমাদের 100টা দিচ্ছি। তো এটাও আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা, যেহেতু আমরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গেছি দেশের বাইরে। তো আমার মনে হয় যে মানে বিগত দিনের থেকে আমাদের মানে আরও এক্সপিরিয়েন্স বাড়তেছে। প্রথমবারের মতো ভুটানের ক্লাবের হয়ে খেলেছেন মনিকা, ঋতুপর্ণা চাকমারা। ক্লাবটির আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তারা। আরটিসি সব মানে প্লেয়ার সহ আপনার সব অফিসিয়ালরা খুব ভালো ছিল এবং খুব কাইন্ডলি ছিল ওনারা আমাদের প্রতি। খুব আমরা কোনো দিক দিয়ে যে আমাদের কোনো প্রবলেম না হয় সব দিকে নজর রেখেছে। ভুটানিজ খেলোয়াড়রা বিশেষ করে সবাই, খেলোয়াড় থেকে শুরু করে অফিসিয়ালরা অনেক কাইন্ড ফ্রেন্ডলি, তাদের হসপিটালিটি অনেক ভালো। সব মিলিয়ে আমরা খুব এনজয় করেছি। ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের সুযোগ ছিল বাংলাদেশের ক্লাবেরও, তবে এএফসির ক্লাব লাইসেন্স না থাকায় খেলা হয়নি কোনো দলের। এমন সুযোগ যেন হাত ছাড়া না হয়, সেজন্য ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান নারী ফুটবলাররা। এমন টুর্নামেন্ট দেশের নারী ফুটবলের উন্নতিতে ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। দেশের যে বড় বড় যে ক্লাবগুলো আছে তারা যদি অংশগ্রহণ করে আগামীতে আরও আমাদের যে টুর্নামেন্ট আমরা যে খেলতে পারবো, অভিজ্ঞতা হবে। তারা যদি অংশগ্রহণ করে আগামীতে বাংলাদেশ মহিলা ফুটবল টিম আরও ভালো কিছু করবে। অক্টোবরেই নেপালে শুরু হতে যাচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটি সামনে রেখে জোর প্রস্তুতি নিচ্ছেন নারী ফুটবলাররা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার রাতারগুল সোয়াম ফরেস্টের সৌন্দর্যের খবর। নিচে সবুজ জল, উপরে নীল আকাশ, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রজাতির গাছ। সিলেটের গোয়াইনঘাটের রাতারগুল সোয়াম ফরেস্টে এই নয়নাভিরাম দৃশ্যের দেখা মেলে। মিঠাপানির অপরূপ জলাবনটির ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য দেখার সুযোগও মেলে। জয়ন্ত কুমার দাসের প্রতিবেদন, ছবি তুলেছেন দিগেন সিং।
তোমার নেটুর মনে চারপাশে সবুজের সমারোহ, তার মাঝে স্বচ্ছ জলরাশি। পর্যটকবাহী নৌকা ছুটে চলছে গাছগাছালি ঘেরা বনের মাঝে, যার ছোঁয়ায় দোলা লাগে হৃদয়ে। ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে সুযোগও মেলে মেঘালয় পাহাড়ের সৌন্দর্য দেখার। আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গড়ে। দেশের একমাত্র স্বীকৃত সোয়াম্প ফরেস্ট বা জলারবন রাতারগুল, যা বাংলার অ্যামাজন নামে পরিচিত। বনের ৮০% এলাকাই গাছ দিয়ে ভরা। বিশাল এ বনে রয়েছে জলসহিষ্ণু প্রায় ২৫ প্রজাতির গাছ। জলে বুক ডুবিয়ে থাকা গাছের ডালপালায় সবুজ পত্র পল্লবের স্বাধীনভাবে বিচরণ। প্রকৃতির এমন অপরূপ পরিবেশ মুগ্ধ করে ভ্রমণ পিপাসুদের। ভীষণ শান্তির একটা জায়গা সেদিক থেকে। আর পর্যটকের সংখ্যাটা কম, মানুষের সংখ্যা কম, বা ওইরকম দূষণও নেই। তবে নৌকা ভাড়া বেশি আদায় ও বনের মাঝে দাঁড়িয়ে থাকা ওয়াচ টাওয়ারটি বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন পর্যটকরা। টিকিট সহ ১৩০০ প্লাস মাইনাস, এটা আসলে সবকিছু সহ ৬০০-৭০০ হওয়া উচিত ছিল। ওয়াচ টাওয়ার তো দেয়াই হয়েছে আমাদেরকে দেখার জন্য, উঠার জন্য, তো এটা বন্ধ করলোই যখন, তৈরি করলো কেন? নৌকার মাঝিদের দাবি ন্যায্য ভাড়াই নেওয়া হয়। প্রতিটি নৌকা থেকে বন বিভাগকে আলাদা ফি দিতে হয় বলেও জানান তারা। অনুসারে নির্ধারিত করে দিচ্ছে ১ থেকে ৫ জন ৭৫০ টাকা, এটাই কমও নেয় না, কেউ বাড়ায় নেয় না। ১১৫ টাকা দেওয়ার পরে সপ্তাহ ১৫ দিনে আমরা একটা সিরিয়াল পাই। এখন ১১৫ টাকা ওখান থেকে আবার বন বিভাগে নেই। বন কর্মকর্তা বলছেন, বাজেট পেলে পুনর্নির্মাণ করা হবে ওয়াচ টাওয়ারটি। এটা ঝুঁকিপূর্ণ অবস্থা আছে, এই জন্য আমরা এটা বন্ধ রেখেছি। সিএমসির যে আমাদের আয় আছে সেখান থেকে যদি সংস্থান করা যায়, তখন আমাদের এটা যেহেতু একটা কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী ব্যবস্থা নেব। সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নে বনটির অবস্থান। সারা বিশ্বের 18টি সোয়াম্প ফরেস্টের মধ্যে রাতারগুল অন্যতম। বাংলাদেশের একমাত্র রাতারগুল ঘুরে যাওয়ার এখনই উপযুক্ত সময়। তবে অতিরিক্ত নৌকা ভাড়া এবং ওয়াচ টাওয়ার বন্ধ থাকায় নিরুৎসাহিত হচ্ছেন পর্যটকরা। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অন্তর্বর্তী সরকারের ১ মাস আজ। অর্থনীতি স্থিতিশীল রাখায় বড় চ্যালেঞ্জ, সব আন্দোলন আলোচনার মাধ্যমে সুরাহা করা হবে, জানালেন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্ত নিচ্ছে তা যৌক্তিক ও সময়োপযোগী, দেশে ফিরে বললেন মির্জা ফখরুল। তত্ত্বাবধায়ক সরকারের স্থায়ী রূপ চায় বিএনপি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন, অ্যাটর্নি জেনারেল সমমর্যাদায় চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, আরও 4 জনকে প্রসিকিউটর নিয়োগ। দেশে ফিরলেন সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমা পাওয়া 20 বাংলাদেশি, আবেগ আপ্লুত স্বজনরা। অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রবাসীদের, ভুক্তভোগীদের কর্মসংস্থান নিশ্চিতের দাবি। এবং দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ৩২,৭৮৪ টাকা। ব্যয় বাস্তবতায় মুক্তি মেলেনি হিমশিম অবস্থা থেকে। আয় বৈষম্য দূর করতে রাজস্ব আদায়ে ধনীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।